ওকে, সো লাস্ট দুইটা ক্লাসে লাস্ট ক্লাসে আমরা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের বেসিক কনসেপ্টটা দেখার চেষ্টা করছিলাম যে অবজেক্ট কি, ক্লাস কি, বা অন্যান্য যে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলো কি, একটার সাথে আরেকটা পার্থক্য কি, এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করছিলাম। আজকে হচ্ছে আমরা বেসিক সি প্লাস প্লাস যেটা, ঠিক আছে, সো একটা তো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড সি প্লাস প্লাস, আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ভার্সনটা বাদে আমরা সি প্লাস প্লাস এর একটা ভার্সন পাই যেটাকে আমরা বলতেছি হচ্ছে বেসিক সি প্লাস প্লাস। তো ওই জিনিসটা হচ্ছে দেখার চেষ্টা করব, এবং আগামী 2-3টা ক্লাস হয়তো আমাদের বেসিক সি প্লাস প্লাস এর উপরেই চলবে। সো যদি সি প্লাস প্লাস এর সাথে সি এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগত যদি পার্থক্য বলি, একটা তো আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম যে একটা হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে যদি চিন্তা করি, তাহলে দুইটার মধ্যে অ্যাকচুয়ালি খুব একটা পার্থক্য নেই, শুধুমাত্র তাদের সিনট্যাক্সগত কিছু পার্থক্য আছে যেগুলো হচ্ছে আমরা এখানে আজকে এক্সপ্লোর করব এবং আপকামিং কয়েকটা ক্লাসের মধ্যে। আচ্ছা, সো এই জন্য এখানে বলা হচ্ছে যে আমরা যদি বেসিক সি প্লাস প্লাস এর কথা বলি, সি প্লাস প্লাস মোটামুটি হচ্ছে আমাদের যে এনসিসি যেটা ছিল বা আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে যেটা শিখে আসছি, মোটামুটি সবকিছুই হচ্ছে এখানে ইনহেরিট করে নিয়ে আসে। ঠিক আছে, মানে সবকিছু হচ্ছে এখানে পাবো। আচ্ছা, সিমিলারলি সি এর যত ফাংশন ছিল সবগুলোকে আমরা এখানে ব্যবহার করতে পারবো বা পাবো। আচ্ছা, সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সি, মানে অবজেক্ট ওরিয়েন্টেড সি প্লাস প্লাস আর বেসিক সি প্লাস প্লাস, কিন্তু একটা বড় পার্থক্যের জায়গা হচ্ছে বেসিক সি প্লাস প্লাস এর মধ্যে আমাদের যে ক্লাস অবজেক্ট ওই কনসেপ্টটা থাকবে না। আচ্ছা, আমরা সি এর মধ্যে যেভাবে প্রোগ্রাম লিখতাম এখানেও ঠিক একই রকম ভাবে লিখবো, শুধু সিনট্যাক্স গতভাবে একটু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, সো কি কি টাইপের এক্সটেনশন গুলো আসছে, যেমন প্রথমে যদি বলি আমরা কমেন্টের কথা। আচ্ছা, সো আমরা এর আগে সিতে ব্যবহার করে আসছি কমেন্ট, দুইটা স্ল্যাশ দিয়ে সিঙ্গেল লাইন কমেন্ট। ঠিক আছে, সো এখানে সিঙ্গেল লাইন কমেন্ট তো অ্যাভেলেবেল আছে, প্লাস হচ্ছে স্ল্যাশ অ্যাস্টেরিক এবং স্টেরিক স্ল্যাশ, এটাও আমাদের হচ্ছে একটা কমেন্ট বক্স। মানে এর ভিতরে আমরা যা কিছু লিখবো তা আসলে এক্সিকিউশন হবে না। এটা হচ্ছে আমাদের কোড রিডেবিলিটির জন্য। কোড রিডেবিলিটি বলতে আমরা কি বুঝাই, যে আমরা কোনো একটা পার্টিকুলার অংশের মধ্যে কি কাজ করতেছি, আমরা অন্য আরেকজনকে যদি বোঝানোর চেষ্টা করি বা পরবর্তীতে আমি আবার যখন এই প্রোগ্রামটা ওপেন করব বা প্রোগ্রামের উপরে যখন কাজ করতে আসব, আমি যাতে বুঝতে পারি যে এই প্রোগ্রামের এই কোডটুকুর মধ্যে আমি কি কাজ করার চেষ্টা করছি। সো এই জিনিসটা সাধারণত হচ্ছে আমরা কমেন্ট আকারে লিখে রাখার চেষ্টা করি, যাতে করে আমার বুঝতে সুবিধা হয়, বা আমার এই কোডটা যে পড়বে বা যে এটা নিয়ে কাজ করবে তার যাতে বুঝতে সুবিধা হয়। সেজন্য হচ্ছে আমরা বিভিন্ন সময় হচ্ছে কোডের মধ্যে কমেন্ট অ্যাড করি। এই কমেন্ট অ্যাড করার জন্য দুই ধরনের সিনট্যাক্স আছে। একটা হচ্ছে কমেন্টটা যদি এক লাইনের হয়ে থাকে তাহলে আমরা সিঙ্গেল লাইনের জন্য সিনট্যাক্সটা ব্যবহার করতে পারি, যেটা বললাম যে দুইটা স্ল্যাশ। আচ্ছা, সো দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ, এটা দিয়ে হচ্ছে আমরা এক লাইনের জন্য কমেন্ট করতে পারবো। মানে কমেন্টটা যদি এক লাইনের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তাহলে আমরা এটা দিয়ে কাজ চালাতে পারবো। আর যদি মাল্টিপল লাইন নিয়ে যদি হয়ে থাকে তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে স্ল্যাশ অ্যাস্টেরিক এবং অ্যাস্টেরিক স্ল্যাশ এই বক্সটুকু। ওকে, সো এটা হচ্ছে কমেন্টের জন্য, এইটা হচ্ছে বেসিক এক্সটেনশন। দেন আরেকটা হচ্ছে আমরা যে ইনপুট আউটপুট নিতাম, আমরা সিতে ইনপুট আউটপুট নেওয়ার জন্য কি ব্যবহার করতাম? সিতে ইনপুট আউটপুট নেওয়ার জন্য কি ব্যবহার করতাম বলেন দেখি, কার জানা আছে? স্ক্যানএফ আর প্রিন্টএফ। স্ক্যানএফ স্ক্যানএফ, স্ক্যানএফ ফাংশন এবং আছে প্রিন্টএফ ফাংশন। প্রিন্টএফ ফাংশন। ওকে, সো সেম জিনিসটাই হচ্ছে এইখানে কাজ করবে, কিন্তু নামগুলা পাল্টে পাল্টে গেছে। ঠিক আছে, সো এখানে আমরা ব্যবহার করব সি ইন, সি আউট। নামের পরবর্তী অংশ থেকে মনে হয় বোঝা যায়। সি ইন দিয়ে হচ্ছে আমরা ব্যবহার করব হচ্ছে ইনপুট নেওয়াটা, ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করব সি ইন। আর প্রিন্টএফ যেটা মানে আউটপুট দেওয়ার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে সি আউট। ওকে, আর এটার জন্য আমরা আগে সিতে ব্যবহার করতাম কোন ইনক্লুড ডিরেক্টিভটা, stdio.h, রাইট। আর এখানে ব্যবহার করব হচ্ছে অন্য একটা ইনক্লুড ডিরেক্টিভ, সেটা হচ্ছে iostream.h, এবং এগুলাকে আমরা বলি হচ্ছে হেডার ফাইল, যদি ভুলে গিয়ে না থাকি। আচ্ছা, সো এখানে একটা স্যাম্পল কোড আছে, এটা আমরা এখন আলোচনা করতেছি না, পরে এগুলা আলোচনা করব। বা বেসিক যে জিনিসটা দেখার বিষয়, যে মূলত জিনিসটা দেখতে একই রকম, যেমন আগে আমরা ক্যারেক্টার দিয়ে একটা ক্যারেক্টার ভেরিয়েবল ডিফাইন করতাম বা অ্যারে আকারে একটা ভেরিয়েবল ডিফাইন করতাম, এখানেও ঠিক সেম। সি ইন, স্ক্যানএফ দিয়ে আমরা একটা প্রিন্টএফ নিতাম, এখানেও সি ইন দিয়ে
একটা ভেরিয়েবলের মধ্যে ওই অ্যারে যে নেমটা আমরা ডিফাইন করলাম তার মধ্যে একটা ইনপুট নেওয়ার চেষ্টা করতেছি। সো সিনট্যাক্স গতভাবে একটু পার্থক্য হয়ে গেছে মানে দেখার মধ্যে, কিন্তু তাদের কার্যক্রম মোরাল সেম। ঠিক আছে, আবার একই রকম ভাবে যদি আমরা ভেরিয়েবলের কথা বলি, ভেরিয়েবল ডিক্লারেশন বা ভেরিয়েবলের ব্যবহার, সো সেটার জন্য ঠিক সেম ব্যাপার। ঠিক আছে, যেমন ফর লুপ লেখা বা যে কোনো একটা ব্রাঞ্চিং স্টেটমেন্ট লেখা। ঠিক আছে, সো এগুলো সবগুলোই একই রকম রয়ে গেছে, শুধুমাত্র সিনট্যাক্স যেমন যেটা বললাম সি ইন সি আউট, এই ইনপুট নেওয়া আউটপুট দেওয়া এই সমস্ত কিছু বেসিক জায়গার মধ্যে হচ্ছে এখানে পার্থক্যটা আমরা দেখতে পাবো। আচ্ছা, সো সি ইন সি আউট এই যে সিনট্যাক্স গুলো আমরা একটু পরে আলোচনা করতেছি, এখানে কোডের মধ্যে যেহেতু পুরো কোডটা নাই আমরা এখানে আলোচনা করতেছি না, আমরা একটু পরে সেটা আলোচনা নিয়ে আসতেছে যে সি ইন কিভাবে কাজ করবে, কি কি এখানে থাকে, সি আউট কিভাবে কাজ করবে, কিভাবে লিখতে হবে, এই জিনিসগুলো আমরা নিয়ে আসতেছি। তো এগুলো হচ্ছে আমরা যেটা বলার চেষ্টা করতেছি, সি এর সাপেক্ষে আমরা যদি সি প্লাস প্লাস এর পার্থক্য বা এক্সটেনশন যদি কি কি এখানে হচ্ছে এনহ্যান্স করা হয়েছে সেই জিনিসগুলো যদি দেখার চেষ্টা করি, এই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করছি। দেন নেক্সট আরেকটা বিষয় হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, সো আমরা সিতে কি করতাম, এই যে হ্যাশ সিম্বল দিয়ে, যেটাকে আমরা বলি হচ্ছে প্রি প্রসেসর, হ্যাশ সিম্বলটা দিয়ে হচ্ছে আমরা কোনো একটা ভেরিয়েবলকে যদি ব্যবহার করতে চাই কনস্ট্যান্ট হিসেবে, তখন হচ্ছে আমরা এই প্রি প্রসেসর ডিরেক্টিভ ডিফাইন বা হ্যাশ দিয়ে ডিফাইন এটা ব্যবহার করতাম। এই সেম জিনিসটাই আমাদের সি প্লাস প্লাস এর মধ্যে আসছে হচ্ছে, সেক্ষেত্রে আমরা অন্য একটা কিওয়ার্ড ব্যবহার করতেছি, এটার নাম হচ্ছে কনস্ট, মানে সংক্ষেপে কনস্ট্যান্টের সংক্ষিপ্ত ফর্ম কনস্ট, যেটা দিয়ে আসলে আমরা ডিফাইন করে হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, সো আগের মতোই যেমন ডিফাইন এন 5, এটা দিয়ে আমরা কি করতাম যে এন নামক একটা ভেরিয়েবল আমার বিভিন্ন সময় ব্যবহার করব, এটা আমি একটা মান কনস্ট্যান্ট করে দিচ্ছি, যেটা মানটা কত ব্যবহার করবে 5, এটা কেউ চেঞ্জ করতে পারবে না। সো সেম জিনিসটাই হচ্ছে আমরা সি প্লাস প্লাস এর সাপেক্ষে যদি দেখার চেষ্টা করি, সেটাকে ডিফাইন করতেছি কিভাবে, যে একটা কনস্ট্যান্ট এন, যেটা কি টাইপের, ইন্টিজার টাইপের, তার ভ্যালু হচ্ছে কত 5। সো এইটা দিয়ে আমি এন নামক একটা ভেরিয়েবলকে ডিফাইন করে ফেলেছি 5 দ্বারা, এটাকে ইনিশিয়ালাইজ করে ফেলছি এবং বললাম যেটা কনস্ট্যান্ট, মানে এটাকে আর চেঞ্জ করা যাবে না। সো সকল জায়গায় হচ্ছে আমরা যেখানে হচ্ছে এন কে ব্যবহার করব, এন এর ভ্যালুটা অটোমেটিক 5 বসে যাবে। ঠিক আছে, একই রকম ভাবে আমরা পয়েন্টার, পয়েন্টার নিয়ে আমাদের আলোচনা ছিল সিতে। সিতে কি আমাদের পয়েন্টার নিয়ে আলোচনা ছিল যতটুকু পর্যন্ত ক্লাস স্যার শেষ করেছিল? জি স্যার। জি স্যার ছিল। ওকে, তাহলে আমরা এই রেফারেন্স ডাটা টাইপ এম্পারসেন্ট এটাও পরিচিত। আচ্ছা, সো এখানেও সেম জিনিসটাই এখানে আমরা ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল আমাদের একটা ভেরিয়েবল আছে, যেটা বলতেছি যে আইএক্স নামক একটা ভেরিয়েবল আছে, আর এই আইএক্স কে আমরা রেফার করতেছি, মানে তার অ্যাড্রেস লোকেশনটাকে আমরা রেফার করতেছি, সেটার জন্য একটা ভেরিয়েবল ডিফাইন করলাম যে আরএক্স, যেটা আমরা আসলে বলতেছি হচ্ছে রেফারেন্স ভেরিয়েবল। এর পরবর্তীতে আমরা যদি আইএক্স, যেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভেরিয়েবল, সো এটার মধ্যে যদি আমরা কোনো একটা ভ্যালু যদি নিয়ে আসি বা একটা ভ্যালু যদি রাখা হয়, আমাদের আরএক্স ভেরিয়েবলটার মধ্যেও কিন্তু সেম ভ্যালুই থাকবে। ঠিক আছে, সো এই কথাটা আমরা বলতেছি যে আরএক্স ভেরিয়েবলটার মধ্যে আমাদের তখন দেখা যাবে আর থাকবে। যে কোনো সময় যদি আমরা যে কোনো একটাকে চেঞ্জ করি, ফর এক্সাম্পল আমরা এখানে আরএক্স কে চেঞ্জ করলাম, আরএক্স এর ভ্যালু নিয়ে আসলাম 2, সাথে সাথে কিন্তু আমাদের আইএক্স এর ভ্যালুটাও তখন হয়ে যাবে 2। সো এইগুলোকে আমরা বলতেছি এখানে নিউ ডাটা টাইপ বা এম্পারসেন্ট দিয়ে আমরা নতুন একটা ডাটা টাইপ এখানে ব্যবহার করি বিভিন্ন সময়। ঠিক আছে, বা আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড সি প্লাস প্লাস দেখবো তখন এটার ব্যবহার প্রচুর দেখতে পাবো, যে এম্পারসেন্ট দিয়ে আমরা কি ব্যবহার করি আসলে কোন একটা ভেরিয়েবলের অ্যাড্রেস লোকেশন, এবং সেটাকে আমরা বলি হচ্ছে রেফারেন্স ডাটা টাইপ। ঠিক আছে, আর সি প্লাস প্লাস এর মধ্যে আরো কিছু এক্সটেনশন আসছে সি এর সাপেক্ষে, যেমন একটা অ্যাডভান্স ফাংশন এক্সটেনশন হচ্ছে ফাংশন ওভারলোডিং এবং অপারেটর ওভারলোডিং। আচ্ছা, সো এই ফাংশন ওভারলোডিংটা কি? ফাংশন ওভারলোডিং হচ্ছে the function with the same name within the same scope if each can be distinguished by its name and signature. ঠিক আছে, কি বলার চেষ্টা করতেছি, যে we can use the same function, ঠিক আছে, একই ফাংশন মানে একই নামের ফাংশন, ঠিক আছে, ফাংশনটার নাম এক, ঠিক আছে, এবং তারা একই স্কোপের মধ্যে আছে। স্কোপ মানে কি,
এই ফাংশনটা কতটুকু এরিয়ার মধ্যে কার্যক্ষম, ঠিক আছে, সেটাকে আমরা বলি হচ্ছে তার স্কোপ। সো একই কার্যক্রমের মধ্যেও কিন্তু আমি একই নাম দিয়ে একাধিক ফাংশনকে ডিফাইন করতে পারি, কিন্তু তাদের মধ্যে পার্থক্য জায়গাটা থাকবে কোথায়? তাদের সিগনেচারের মধ্যে। এখন এই সিগনেচার কি? সিগনেচার বলতে আমরা বোঝাচ্ছি দ্য সিগনেচার স্পেসিফাইজ দ্য নাম্বার, টাইপ অ্যান্ড অর্ডার অফ প্যারামিটার্স। তার মানে কি? নাম্বার অফ প্যারামিটার, টাইপ অফ প্যারামিটার, অর্ডার অফ প্যারামিটার, এই তিনটে জিনিসের মধ্যে তাদের পার্থক্য থাকবে, ঠিক আছে। এই তিনটে জিনিস দিয়ে আমি যদি পার্থক্য করতে পারি, তাহলে একই নামের ফাংশনকে আমি একই স্কোপের মধ্যে, মানে একই জায়গার মধ্যে ব্যবহার করতে পারবো, যাদের প্রত্যেকের কার্যকারিতা বা কার্যক্ষমতা আলাদা আলাদা হবে। একই নামের ফাংশন, শুধু তাদের পার্থক্যটা হবে কোথায়? তাদের হয়তো নাম্বার অফ প্যারামিটারের মধ্যে পার্থক্য হতে পারে, অথবা টাইপ অফ প্যারামিটারের মধ্যে পার্থক্য হতে পারে, অথবা অর্ডার অফ প্যারামিটারের মধ্যে তাদের পার্থক্য হতে পারে। সো এই তিনটা ক্ষেত্রে যে কোনো একটা পার্থক্য হলে তাকে আমরা বলবো হচ্ছে, যদি এরকম যদি একাধিক ফাংশন থাকে, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে ওভারলোডেড ফাংশন, ঠিক আছে। মানে একই ফাংশন ভিন্ন ভিন্ন পারপাস আমরা হচ্ছে এখানে ব্যবহার করতে পারবো। সো এটা সি প্লাস প্লাসের অন্যতম একটা বড় বৈশিষ্ট্য। আচ্ছা, সি প্লাস প্লাস প্রোগ্রামের ওভারঅল এক্সিকিউশন যদি আমরা দেখার চেষ্টা করি, সো প্রায় এটা সি এর মতোই। সো এখানেও আমাদেরকে প্রায় 6টা স্টেপস পার করতে হয় প্রোগ্রাম লেখা থেকে শুরু করে আউটপুট পর্যন্ত। কি কি কাজ করি আমরা এই থ্রু আউট দ্য এক্সিকিউশন, প্রোগ্রাম লেখা থেকে শুরু করে আউটপুট দেখা পর্যন্ত? প্রথমে আমরা যে কাজটা করি, প্রোগ্রামটা সোর্স কোড লেখার চেষ্টা করি, যেটার জন্য সাধারণত আমরা কোনো একটা এডিটর ব্যবহার করি, বা হচ্ছে যেটাকে বলেছে আইডিই, ঠিক আছে। আইডিই কি? ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, আইডিই, ঠিক আছে। যেমন আমরা কোড ব্লকস ব্যবহার করতেছি, এটা হচ্ছে একটা আইডিই। আমরা মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিওর কথা বলছি, এটা একটা আইডিই, ঠিক আছে। সো এই আইডিই গুলোর মধ্যে হচ্ছে আমরা প্রোগ্রামটা লেখার কাজটা করি, মানে সোর্স কোডটাকে লেখার চেষ্টা করি, এবং অনেক ক্ষেত্রে এটার সাথে কম্পাইলার অ্যাড করা থাকে, সো ওইখানে আমরা হচ্ছে কম্পাইলও করে ফেলতে পারি। খুব সিম্পলি নোটপ্যাডও আমাদের কিন্তু একটা এডিটর, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু কোনো কম্পাইলার অ্যাড করা নাই। সো সি প্লাস নোটপ্যাডের মধ্যে আমরা একটা প্রোগ্রাম লিখতে পারি সি প্লাস প্লাসের, তারপরে সেটাকে হচ্ছে আমরা যদি কোনো কম্পাইলার থাকে কম্পাইলারের মধ্যে সেটা রান করতে পারি উইথ প্রপার ইনস্ট্রাকশন। সো এগুলোকে আমরা বলতেছি হচ্ছে এডিই, আইডিই বা এডিটর। সো এখানে আমরা প্রোগ্রামটা লেখার পরবর্তী যে কাজটা হয়, ঠিক আছে, সো এইটাকে আমরা বলতেছি হচ্ছে সোর্স কোড, যখন প্রোগ্রামটা যখন লেখা শেষ হলো, আছে। সো আমাদের সি প্লাস প্লাস প্রোগ্রামের এক্সটেনশন হবে ডট সিপিপি, মানে সি প্লাস প্লাস, সেখান থেকে আসছে হচ্ছে ডট সিপিপি, যেখানে আমাদের সি প্রোগ্রামের এক্সটেনশন ছিল হচ্ছে ডট সি। ওকে, সো এখানে আমাদের প্রোগ্রামের এক্সটেনশন অবশ্যই হবে ডট সিপিপি। সো এইভাবে আমাদের যতগুলো সোর্স কোড আছে বা সোর্স ফাইল আছে, এবং তার সাথে হচ্ছে রিলেভেন্ট বিভিন্ন হেডার ফাইল থাকতে পারে। সো এগুলো আমরা কি করব, এর পরবর্তী স্টেপে হচ্ছে আমরা এখানে আমাদের যদি কোনো প্রি প্রসেসর যদি থেকে থাকে, আচ্ছা, সো প্রি প্রসেসর কোনগুলো? যেমন আমরা একটু আগে দেখাইছিলাম যে আমরা ডিফাইন ব্যবহার করতেছি বা ইনক্লুড ব্যবহার করতেছি, সো বিভিন্ন লাইব্রেরি ফাংশন অ্যাড করতেছি, বা হচ্ছে কোনো একটা কনস্ট্যান্ট যদি থেকে থাকে, সো সেগুলোকে আমরা ম্যাপিং করার চেষ্টা করতেছি। সো এই কাজটা করে হচ্ছে প্রি প্রসেসর, ঠিক আছে। সো প্রি প্রসেসর এই জাতীয় করসপন্ডিং যে সমস্ত লাইব্রেরি গুলোকে যদি অ্যাড করা দরকার হয়, সে সমস্ত লাইব্রেরি গুলোকে অ্যাড করে, যদি কোনো সিম্বলকে যদি রিপ্লেস করার দরকার হয়, যেমন কোনো কোনো একটা কনস্ট্যান্ট যদি থেকে থাকে সেটাকে যদি আমরা রিপ্লেস করার দরকার হয়, এই জাতীয় রিপ্লেসমেন্টের কাজগুলো সে করে। রিকোয়ার্ড যে সমস্ত লাইব্রেরি গুলো আছে সেগুলোকে সে অ্যাড করে প্রি প্রসেসের কাজটা করে, ঠিক আছে। সো এটার পরবর্তী স্টেপে আমরা পাই হচ্ছে সব ধরনের ফাইল যতগুলো দরকার ছিল আমার প্রোগ্রামটাকে রান করার জন্য, যতগুলো সিম্বল ছিল, যদি কোনো সিম্বলকে রিপ্লেস করার দরকার হয়ে থাকে, সেই রিপ্লেস সিম্বলগুলো সহ আমরা পুরো কোডটাকে পেয়ে থাকি। সো এই পুরো কোডটাকে যখন আমরা পাই, তখন সেটাকে হচ্ছে আমরা কম্পাইলারের কাছে পাঠাই, বা কম্পাইলার হচ্ছে তখন প্রোগ্রামটাকে কম্পাইল করতে পারে, ঠিক আছে। সো কম্পাইল করে সে যে জিনিসটা তৈরি করে, একটা প্রোগ্রামকে কম্পাইল করার পরে যে জিনিসটা আমরা পাই, সেটাকে আমরা বলি হচ্ছে অবজেক্ট কোড বা অবজেক্ট ফাইল, ঠিক আছে। So আমরা সি প্রোগ্রাম রান করলে এরকম একটা অবজেক্ট ফাইল তৈরি হতো। সি প্লাস প্লাস এর ক্ষেত্রে সিমিলারলি একটা অবজেক্ট ফাইল তৈরি হয়, যেটা এক্সটেনশন হচ্ছে ডট ওবিজে। এটা আমাদের কম্পাইলারের ভিতর থাকে, সাধারণত আমরা এই জন্য এগুলা নিয়ে মাথা ঘামাই না বা দেখার চেষ্টাও করি না। সো আলটিমেট কথা হচ্ছে কম্পাইলার প্রোগ্রামটাকে এক্সিকিউট করে একটা অবজেক্ট কোড তৈরি করে, ঠিক আছে।
সেই অবজেক্ট কোডগুলোর সাথে আমাদের বিভিন্ন স্ট্যাটিক লাইব্রেরি যদি থাকে, সেই লাইব্রেরিগুলোকে হচ্ছে আমরা অ্যাড করে সেটাকে পাঠিয়ে দিই হচ্ছে লিঙ্কারের কাছে। ঠিক আছে, সো লিঙ্কার হচ্ছে আমাদের কম্পাইলারের সাথেই হচ্ছে আরেকটা কম্পোনেন্ট, যেটা দিয়ে হচ্ছে আমাদের এই যে স্ট্যাটিক যে সমস্ত লাইব্রেরিগুলো আছে, ঠিক আছে, তার সাথে হচ্ছে আমাদের যে অবজেক্ট কোডটা আছে সেটাকে লিঙ্ক করে, এবং এই লিঙ্কার আলটিমেটলি আমাদের যে প্রোগ্রামটা আছে সেটাকে হচ্ছে এক্সিকিউট করে এক্সিকিউটেবল ফাইলটা তৈরি করে। আমরা যদি প্রোগ্রাম যদি রান করি আলটিমেটলি পাই হচ্ছে একটা এক্সিকিউটেবল ফাইল। আমরা অনেক সময় দেখি হচ্ছে একটা কালো উইন্ডো আসে, তাই না? যে যখন একটা সি প্রোগ্রাম যখন রান করি, ঠিক আছে, প্রোগ্রাম রান করে যখন এক্সিকিউশনের জন্য যখন যাই, যেখানে হচ্ছে আমরা ইনপুট দেই, আউটপুট গুলো দেখি, সো সেই জিনিসটা হচ্ছে আসলে একটা এক্সিকিউটেবল উইন্ডো। ঠিক আছে, সো এই লিঙ্কার হচ্ছে এই প্রোগ্রামটাকে রান করে এরকম একটা ইএক্সি ফাইল তৈরি করে, এবং সেই ইএক্সি ফাইলটা যখন রান করে তখনই হচ্ছে আমাদের কালো উইন্ডোটা ভেসে আসে। ঠিক আছে, সো এইটাকে আমরা বলি হচ্ছে এক্সিকিউটেবল উইন্ডো। সো তার সাথে হচ্ছে আমাদের যে সমস্ত ওই প্রোগ্রামটা রান করার জন্য বা যে কম্পাইলারটা আছে, ঠিক আছে, যেমন সি এর জন্য কম্পাইলার আছে, C++ এর জন্য কম্পাইলার আছে, সো সেই প্রোগ্রামগুলো রান করার জন্য যে সমস্ত লাইব্রেরি ফাংশনগুলো দরকার সেগুলোকে সে তখন লোড করে, আলটিমেটলি তখন হচ্ছে আমরা সিপিইউতে এটাকে স্টোর করি বা সিপিইউতে এটাকে নিয়ে যাই, মানে আমাদের মেইন মেমোরিতে। তখন হচ্ছে আমরা বিভিন্ন ইনপুট দেই, যে মানে প্রোগ্রামটা রান করার জন্য যে সমস্ত ইনপুটগুলো দরকার সেই ইনপুটগুলো দেই। তখন সে হচ্ছে ওই ইনপুটগুলো নিয়ে প্রোগ্রামটাকে আলটিমেটলি এক্সিকিউট করে, এবং তখন হচ্ছে আমরা আউটপুটটা দেখতে পাই। ঠিক আছে, সো এই পুরো স্টেপ, এই যে 6টা স্টেপ, এই এডিটর থেকে শুরু করে মানে প্রোগ্রাম লেখা থেকে শুরু করে আউটপুট দেখা পর্যন্ত, জেনারেলি যদি আমরা দেখার চেষ্টা করি, একটা হচ্ছে রাইট কোড বা এডিটরের মধ্যে আমরা যে প্রোগ্রামটা লিখি সেইটা, আরেকটা অংশ হচ্ছে বিল্ড। আমরা যখন এই কোড বক্সে এর আগেও করে আসছি, আমরা কি করতাম, প্রথমে একটা বাটন ক্লিক করতাম যেটা হচ্ছে বিল্ড বাটন। সো বিল্ড বাটনে যখন আমরা ক্লিক করি তখন হচ্ছে এই কাজগুলো হয়, প্রি প্রসেস, কম্পাইল এবং লিঙ্কিং। এই তিনটা কাজ হচ্ছে আমাদের বিল্ড বাটনটা যখন ক্লিক করি বিল্ড প্রসেসের মধ্যে হচ্ছে এই কাজগুলো হয়ে থাকে। বিল্ড করার পরে হচ্ছে আমরা কি করি, রান করি, আরেকটা বাটন ক্লিক করি যখন হচ্ছে আমাদের কালো উইন্ডোটা আসে। ঠিক আছে, সো ওইটা হচ্ছে আমাদের রান। সো রানের মধ্যে কি করে, যে সে হচ্ছে আমার যে এক্সিকিউটেবল ফাইলটা আছে যেটা তৈরি হলো সেটাকে লোড করে এবং ইনপুটগুলো নিয়ে প্রোগ্রামটাকে এক্সিকিউট করে আমাদেরকে ডিজায়ার্ড আউটপুটগুলো দেয়। ঠিক আছে, সো এডিটর, বিল্ড, রান, এটা হচ্ছে ইন জেনারেল যদি চিন্তা করি আমাদের প্রোগ্রাম এক্সিকিউশনের ফ্লো। বাট এটার ভিতরের প্রসেসিং যদি চিন্তা করি তাহলে হচ্ছে মোটামুটি আমাদের এই প্রসেসটা হচ্ছে কমপ্লিট হয় প্রোগ্রাম লেখা থেকে শুরু করে আউটপুট বা ইনপুট নেওয়া দেওয়া পর্যন্ত। আমি কি ক্লিয়ার এতটুকু পর্যন্ত? জি স্যার। ওকে, সো আমরা একটু হচ্ছে এই যে আইদার ইয়েস চিহ্নটা ইউজ করব অথবা হচ্ছে হ্যান্ড রেজ অপশনটা ব্যবহার করব যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে। ঠিক আছে, যেটা আগেও বলছি, so আমি ধরে নিচ্ছি এখানে কারো কোনো প্রবলেম নাই সোফার। একটা ছোট্ট একটা প্রোগ্রাম যেটা হচ্ছে আমরা সবসময় যে কোনো প্রোগ্রাম লেখার শুরুতে হচ্ছে ব্যবহার করি, যে আমরা ওয়ার্ল্ডকে স্বাগতম জানাই, একটা হেলো ওয়ার্ল্ড প্রোগ্রাম লেখার চেষ্টা করি। সো সি প্লাস প্লাসে বা বেসিক সি প্লাস প্লাসে যদি এরকম একটা আমরা হেলো ওয়ার্ল্ড প্রোগ্রাম যদি দেখি তাহলে হচ্ছে জিনিসটা দেখতে হচ্ছে এরকম। ওকে, সো এখানে আসলে কি কি আছে, তো প্রত্যেকটা জিনিস এখানে আমরা আলোচনা করতেছি। প্রোগ্রামটা মনে করেন আমরা এডিটরের মধ্যে যে কোনো একটা এডিটরের মধ্যে লিখলাম। সো যেটা আমাদেরকে প্রথমে কি করতে হবে, এটাকে আলটিমেটলি সেভ করতে হবে। সো যে কোনো নাম দিয়ে আমরা সেভ করতে পারি, যেমন এখানে হচ্ছে বলা হচ্ছে ফার্স্ট.সিপিপি নাম দিয়ে সেভ করলাম, দেন বিল্ড এন্ড রান দ্য কোড। ঠিক আছে, সো আমরা এখানে ওই যে ভিতরে যে স্টেপস গুলো সেগুলো এখন ইয়ে করে ফেললাম। আমরা বলতেছি কি বিল্ড করব দেন রান করব। প্রোগ্রামটাকে এডিটরে লিখে সেভ করলাম, দেন বিল্ড এন্ড রান। ঠিক আছে, সো অ্যানাদার প্রোগ্রাম। সো কি কি আছে আসলে এখানে, সো প্রথমেই যে হ্যাশ সিম্বল দিয়ে ইনক্লুড আইওস্ট্রিম। ওকে, সো আমরা এর আগে এরকম সিমিলার একটা ইনস্ট্রাকশন ব্যবহার করতাম, সেটা কি ছিল, ইনক্লুড stdio.h। ঠিক আছে, এবং এটাকে আমরা কি বলি, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি, তাই না? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরিটাকে আমরা ব্যবহার করতাম কিসের জন্য, যে আমরা বিভিন্ন ধরনের ইনপুট নেব বা আউটপুট দেব, মানে স্ক্যানএফ দিয়ে আমরা ইনপুট নিতাম,
প্রিন্টএফ দিয়ে আমরা আউটপুট দিতাম। এই সমস্ত কাজগুলো করার জন্য হচ্ছে আমরা ব্যবহার করতাম আসলে হচ্ছে স্ক্যানএফ, প্রিন্টএফ এই ফাংশনগুলো। এখন এই ফাংশনগুলো ডিফাইন করা আছে কোথায়? ওই যে stdio এই লাইব্রেরিটাতে, যার জন্য তো আমরা প্রোগ্রামের শুরুতেই ওই stdio ডট এই লাইব্রেরিটা ইনক্লুড করে নিতাম। তো এইখানেও ঠিক সিমিলার ব্যাপার, আমাদের যে আইও মানে হচ্ছে ইনপুট, ওতে হচ্ছে আউটপুট, ইনপুট আউটপুট স্ট্রিম। ঠিক আছে, সো আমরা এখানে যা কিছু ইনপুট নিচ্ছি সেটাকে আমরা বলবো হচ্ছে স্ট্রিম, আউটপুট যেগুলো দিচ্ছি সেটাকে বলবো হচ্ছে স্ট্রিম। সো ইনপুট নেওয়ার জন্য বলি হচ্ছে ইনপুট স্ট্রিম, আউটপুট দেওয়ার জন্য সেটাকে বলা হচ্ছে আউটপুট স্ট্রিম। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে আমরা এই ইনপুট আউটপুট স্ট্রিম যে লাইব্রেরিটা আছে সেটাকে হচ্ছে ইনক্লুড করে নিই। ঠিক আছে, আর এই জিনিসটাকে আমরা ডিফাইন করতেছি কি, একটা এখানে হচ্ছে আমাদের একটা নেম স্পেস ডিফাইন করে নিতে হয়। সো এটা না করলেও হবে, আমরা একটু পরেই আরেকটা ভার্সন দেখতে পাবো। আচ্ছা, কারো ইয়ে হচ্ছে, ওকে আমার মনে হয় সবাইকে মিউট করে দিতে পেরেছি। ওকে, সো এই জন্য হচ্ছে আমরা একটা নেম স্পেস ডিফাইন করি, মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে এনভায়রনমেন্টটা আছে বা স্ট্যান্ডার্ড যে লাইব্রেরি এনভায়রনমেন্টটা আছে সেটাকে সে ব্যবহার করবে। সো এই জন্য হচ্ছে আমরা একটা নেম স্পেস ডিফাইন করি। দেন ডাবল স্ল্যাশ, সো এই ডাবল স্ল্যাশ দিয়ে আমরা যে জিনিসটা ডিফাইন করতেছি এটা হচ্ছে একটা কমেন্ট। ঠিক আছে, দেন আমাদের, আমরা সিটো দেখে আসছি, আমাদের প্রোগ্রামের এক্সিকিউশনটা শুরু হয় হচ্ছে মেইন ফাংশন থেকে। সো এখানেও ঠিক সিমিলারলি ইন্টিজার মানে রিটার্ন টাইপ, দেন মেইন ফাংশন। রায়হান, হ্যাঁ কিছু বলতে চাচ্ছেন রায়হান, বলেন। স্যার ইউজিং নেম স্পেস এসটিডি এটা যদি ইউজ না করি তাহলে কি হবে? এটা হবে অন্য একটা ভার্সন আমরা পাবো, এটা আমি দেখাচ্ছি একটু পরেই। সো নেম স্পেস ইউজ করবেন কি করবেন না সেটা তখনই আমরা নিজেরাই বুঝে নিতে পারবো যে আমরা এটা ব্যবহার করলে ভালো হবে না ব্যবহার না করলেও চলবে, দুইটা ভাবেই আমরা করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা, নেম স্পেস ইউজ না করে আমরা করতে পারবো, বাট এটা ব্যবহার করলে আমাদের কোডটা আরো সিম্পলার ওয়েতে আমরা লিখতে পারি, এই জন্য হচ্ছে আমরা এটা ব্যবহার করি। ওকে, জি স্যার। সো দেন হচ্ছে, সো এটা তো বললাম মেইন ফাংশন, দেন সি আউট। ঠিক আছে, সি আউট এটা হচ্ছে আমাদের স্ট্রিম আউটপুট অপারেটর, দেন হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, আমরা আগে যেভাবে লিখতাম, কি লিখতাম, প্রিন্টএফ ফার্স্ট ব্র্যাকেট শুরু করতাম, তার ভিতরে কোটেশনের ভিতরে স্ট্রিংটা যেটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি, দেন কোটেশন শেষ, ব্র্যাকেট শেষ, সেমিকোলন। সো এখানে ওই ব্র্যাকেটের অংশটা নাই, এটাকে হচ্ছে স্ট্রিম আউটপুট অপারেটর আমরা বলি। ঠিক আছে, দুইটা লেস দেন অপারেটর একসাথে। সো এটা দিয়ে হচ্ছে আমরা ওই কাজটা করতেছি। এন্ড ফাইনালি হচ্ছে ফাংশনটা, যেহেতু এখানে আমরা রিটার্ন টাইপ দিয়েছি, সো ফাংশনটা রিটার্ন করতেছে। এই মুহূর্তে এখান থেকে রিটার্ন করার কোনো কিছু নেই, সো এই জন্য হচ্ছে রিটার্ন 0। ওকে, সো আমরা এই সিম্পল প্রোগ্রামটা হচ্ছে একটু পরে কোডে এক্সিকিউশন করে দেখব। সিমিলারলি এরকমই আরেকটা ফাংশন, ফর এক্সাম্পল একটু আগে তো আমরা জাস্ট একটা স্ট্রিং আউটপুট দিয়েছি, কোনো ইনপুট কোনো কিছু নেই, একটা ইনপুট যদি নেই, সো এই অংশটুকু আর ডিসকাস করলাম না। আমরা একটা ইন্টিজার ভেরিয়েবল ডিফাইন করতেছি। সো ডাটা টাইপ নিয়ে আমরা পরবর্তীতে হয়তো আরো ছোটখাটো আলোচনা করব, কিন্তু আমি মোটামুটি ধরে নিচ্ছি আমরা এগুলো সব জানি, সিতে এগুলো দেখে আসছি। সি সি প্লাস প্লাস এর মধ্যে ডাটা টাইপের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। সো ইন্টিজার ডাটা টাইপ, ইন্টিজার টাইপে মানে পূর্ণ সংখ্যা সে হচ্ছে তথ্য রাখতে পারে। আর ভেরিয়েবল, ভেরিয়েবল কি, আচ্ছা একটু পরে আমি এটা আপনাদের কাছ থেকে আবার নেব মেমোরি কনসেপ্টে যখনই যাব। সো এটার মধ্যে হচ্ছে ইন্টিজার টাইপে একটা ভেরিয়েবল ডিফাইন করলাম, দেন সি ইন মানে আমরা আগে যেভাবে স্ক্যানএফ ব্যবহার করতাম। ঠিক আছে, সো স্ক্যানএফ এর মতো কাজটা এখানে সি ইন করতেছে, এই নাম্বার ভেরিয়েবলটার মধ্যে হচ্ছে একটা ভ্যালু ইনপুট নেওয়ার চেষ্টা করতেছে। আর সি আউট সেটা হচ্ছে আউটপুট রিটার্ন করে প্রিন্টএফ এর মতো। সো এই স্ট্রিং এর মধ্যে যেটা আছে, আমরা জানি কোটেশনের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে স্ট্রিং আকারে হুবহু আমাদের আউটপুটে চলে আসে। সো এই নাম্বার কোটেশন কোলন এই অংশটা হুবহু প্রিন্ট হয়ে যাবে। আবার এখানে ঠিক সেম স্ট্রিং আউটপুট অপারেটরটা দিয়ে হচ্ছে আমরা এখানে আবার ওই নাম্বার ভেরিয়েবলটাকে কল দিয়েছি। ঠিক আছে, তার মানে নাম্বার ভেরিয়েবলটার মধ্যে যে ভ্যালু আছে সেই ভ্যালুটা আমাদের আউটপুটে চলে আসবে। ঠিক আছে, তার মানে হচ্ছে নাম্বার, দেন ওই যে ভ্যালুটা সেটা সহ হচ্ছে আমাদের আউটপুটটা আসবে। সো এটা আমরা এক্সিকিউশন করে দেখব। এন্ড ফাইনালি হচ্ছে ইন্ডেল, ইন্ড মানে ইন্ডেল মানে হচ্ছে ইন্ড লাইন, মানে আমাদের
সিতে যেটা হচ্ছে নিউ লাইন যে কাজটা করতো এখানে ইনডেল সেম কাজটা করবে। এন্ড ফাইনালি হচ্ছে রিটার্ন 0। আচ্ছা, সো এটাও কোনো কিছু রিটার্ন করছে না। সো আমাদের অ্যাকচুয়ালি এই জাতীয় কি কি ইনপুট আউটপুট ফাংশন এখানে পাবো আমরা এই সি প্লাস প্লাস এর মধ্যে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুটের জন্য যেটা বললাম সি ইন, এটাকে আমরা বলেছি স্ট্যান্ডার্ড ইনপুট স্ট্রিম। সো সি ইন দিয়ে আমরা হচ্ছে মূলত ইনপুট নেওয়ার কাজটা করি এবং নর্মালি হচ্ছে আমরা কিবোর্ড নেওয়ার জন্য হচ্ছে এই সি ইন কে ব্যবহার করব। সিমিলারলি সি আউট যেটা বললাম স্ট্যান্ডার্ড আউটপুট স্ট্রিম, মানে আমরা যদি আমাদের যে কালো উইন্ডোটা বা ডস উইন্ডো যেটা আসে আউটপুট নেওয়ার জন্য বা ইনপুট দেওয়ার জন্য, সেখানে যদি আমরা কোনো আউটপুট যদি দিতে চাই তাহলে সেটার জন্য আমরা ব্যবহার করেছি সি আউট এবং এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড আউটপুট স্ট্রিম। ঠিক আছে। আর এরকমই আরেকটা ফাংশন আছে, আমরা যদি কোনো কিছু এরর নিয়ে যদি কোনো কাজ করতে চাই, যে আমার প্রোগ্রামের মধ্যে কোনো একটা এরর হয়ে গিয়েছে, সো এরর নিয়ে যদি আমরা হ্যান্ডেল যদি করতে চাই, যে আমার প্রোগ্রামটা যদি এরকম একটা এরর হয় তাহলে আমরা প্রোগ্রামটা কিভাবে আউটপুট দেবে বা কি কাজ করবে, তখন হচ্ছে আমরা এই স্ট্যান্ডার্ড এরর স্ট্রিমটাকে ব্যবহার করি। এটা মূল পারপাসটাই হচ্ছে যে বিভিন্ন ধরনের এরর মেসেজ যদি আমরা শো করতে চাই তখন হচ্ছে সি এরর ই ডাবল আর এই সি এরর এই যে ফাংশনটা আছে স্ট্রিমটা আছে সেটাকে আমরা ব্যবহার করব। সো মূলত ইনপুট আউটপুট ফাংশনগুলোর জন্য আমরা এই তিন ধরনের স্ট্রিম দেখতে পাবো। সো এগুলো নিয়ে একটু আলোচনা করেছি, ঠিক আছে। সো আমরা একটা সিম্পল প্রোগ্রাম লিখতে যাচ্ছি যে প্রিন্টিং এ লাইন অফ টেক্সট, ঠিক আছে। সো আমরা এখানে কি কি কাজগুলো করব, যেমন কমেন্টের কথা আমি অনেকবার বলে দিয়েছি যে আমরা কি কাজ করি, যে আইদার ডাবল স্ল্যাশ ব্যবহার করতে পারি অথবা সি এর আরেকটা কমেন্টিং স্টাইল ছিল স্ল্যাশ অ্যাস্টেরিক অ্যাস্টেরিক স্ল্যাশ, ঠিক আছে। এটা দিয়ে দেন পি প্রসেসর ডিরেক্টিভ আমাদের ব্যবহার করা লাগবে, যেটা মূলত শুরু হয় হচ্ছে হ্যাশ সিম্বল দিয়ে। সো এই প্রোগ্রামটার দিকে এখন একটু খেয়াল করব সবাই। আগে আমি দুইটা প্রোগ্রাম ছোট্ট প্রোগ্রাম দেখাইছিলাম, এইটার মতোই আরেকটা প্রোগ্রাম, কিন্তু আমি একটু ভেরিয়েশন এখানে দেখানোর চেষ্টা করছি। সো এটাও একটা ভ্যালিড সি প্লাস প্লাস প্রোগ্রাম। সো প্রথম দুইটা লাইন ডাবল স্ল্যাশ দিয়ে শুরু হয়েছে, মানে হচ্ছে কমেন্ট। ওকে, সো কমেন্ট নিয়ে আর কোনো ডিসকাশন নেই। দেন ইনক্লুড, আচ্ছা, এখনকার ইনক্লুডের স্টেটমেন্টটা দেখেন, ইনক্লুড আইও স্ট্রিম। আচ্ছা, এখন কিন্তু আর নিচে ইউজিং নেম স্পেস এসটিডি এই কথাটুকু নেই। সো এটা হচ্ছে একটা মার্কিং পয়েন্ট, সবাই খেয়াল করব। দেন আবার হচ্ছে একটা কমেন্ট আছে, সো এটা নিয়ে আমাদের এই মুহূর্তে মাথা ব্যথা নেই। দেন ইন্টিজার মেইন ফাংশনের শুরু। আচ্ছা, সো এখানে আমরা প্রত্যেকটা জিনিসকে মার্ক করার চেষ্টা করছি, আমি সেখান থেকে বলি। সো এগুলো হচ্ছে কমেন্ট। আর এটা হচ্ছে আমাদের পি প্রসেসর ডিরেক্টিভ, যেটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের ইনপুট আউটপুট স্ট্রিমের হেডার ফাইল। ওকে, আমাদের আইও স্ট্রিমের মধ্যে হচ্ছে সি ইন সি আউট কিভাবে কাজ করে এটা লাইব্রেরিটা বর্ণনা করা আছে, মানে এখানে ফাংশনের কার্যক্ষমতাটা বা কিভাবে সে কাজ করবে সেই জিনিসটা বর্ণনা করা আছে, সেই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে লাইব্রেরি। ওকে, সো আমরা এই দুইটা ফাংশনকে ব্যবহার করব বা যে কোনো একটাকে ব্যবহার করব, তখনই হচ্ছে আমরা এই ইনক্লুড স্ট্রিমটাকে ব্যবহার করতে হবে আমাদেরকে। দেন মেইন ফাংশন, এটা বললাম যে মেইন ফাংশন হচ্ছে যে কোনো প্রোগ্রাম শুরুই হচ্ছে মেইন ফাংশন দিয়ে। সো আমাদের মেইন ফাংশনটা এই জন্য এখানে কল করা হচ্ছে। দেন ফাংশনের আগে আপনার একটা রিটার্ন টাইপ দিয়েছি। সো আমরা জানি যে কোনো একটা ফাংশনের একটা রিটার্ন টাইপ থাকে, যদিও আমরা আগে ব্যবহার করতাম হচ্ছে সিতে ভয়েড মেইন, স্টিল ভয়েড একটা রিটার্ন টাইপ, যদিও সে কোনো কিছু রিটার্ন করে না, ঠিক আছে। বাট নর্মালি হচ্ছে আমরা এখানে ইন্টিজার রিটার্ন করি, ইন্টিজার রিটার্ন টাইপ ব্যবহার করি, এবং যদি অন্য কোনো কিছু সে যদি রিটার্ন না করে তাহলে আমরা হচ্ছে রিটার্ন 0 দিয়ে দিই সবসময়। সো সেই দিক থেকে হচ্ছে আমাদের এই মেইন ফাংশন এবং তার করসপন্ডিং রিটার্ন টাইপ। আর প্রোগ্রামের শুরু, যে কোনো একটা ফাংশনের শুরু হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। একই রকম ভাবে হচ্ছে তার করসপন্ডিং ক্লোজ ব্র্যাকেট, এটা দ্বারা এটা নির্দেশ করতেছে যে এই ফাংশনটা এখানে শেষ। তার মানে কি, এই যে শুরুর ব্র্যাকেট এবং শেষের ব্র্যাকেট এর ভিতরে যা কিছু আছে সব হচ্ছে এই মেইন ফাংশনের ভিতরে, মানে মেইন ফাংশনের স্কোপের মধ্যে। আমি একটু আগে একটা শব্দ উল্লেখ করে আসছিলাম, স্কোপ।
কত নম্বর ইয়েতে মনে নাই আমার, এই যে এখানে ওভারলোডিং সেম নেমস উইদিন দ্য সেম স্কোপ। ঠিক আছে, এই স্কোপ শব্দটা কি আসলে? স্কোপ শব্দটা বলতে আমরা বোঝাচ্ছি যে যে কোনো একটা ভ্যারিয়েবল বা একটা স্টেটমেন্ট, ঠিক আছে, কতটুকু জায়গার মধ্যে হচ্ছে সে ভিজিবল, কতটুকু জায়গার মধ্যে হচ্ছে সে কাজ করতে পারবে, এটাকে আমরা বলতেছি হচ্ছে তার স্কোপ। ফর এক্সাম্পল, এখানে যদি আমার একটা ভ্যারিয়েবল থাকতো ইন্টিজার এ, এই মেইন ফাংশনটার ভিতরে, তার মানে হচ্ছে তার কার্যক্ষমতা শুরু হয়েছে এই ব্র্যাকেট থেকে, তার কার্যক্ষমতা শেষ হয়ে যাবে এই ব্র্যাকেটের মধ্যেই। এই ব্র্যাকেটটার পরেই ওই ইন্টিজার এ নামক যে ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলটা আছে সে আর ভিজিবল না, মানে তার কোনো কার্যক্ষমতা নাই। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে তার স্কোপ। ঠিক আছে, সো এই জন্য এই কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেটটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে আমরা বলি হচ্ছে ব্লক। ঠিক আছে, এটা ডিফাইন করা হচ্ছে যে কোনো একটা অংশের কার্যক্ষমতা বা স্কোপ কতটুকু। সো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে তার কার্যক্ষমতা শুরু, সেকেন্ড ব্র্যাকেটে শেষ হচ্ছে ওই অংশটা কার্যক্ষমতা শেষ। আর যে কোনো স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানে কি, যে কোনো একটা সিঙ্গেল লাইনকে আমরা বলি হচ্ছে একটা স্টেটমেন্ট, এবং যে কোনো স্টেটমেন্ট শেষ হয় হচ্ছে সেমিকোলন দিয়ে। আচ্ছা, এইখানে খেয়াল করার বিষয় যেটা, সো একটু আগে আমরা ব্যবহার করতেছিলাম কি, সি আউট, দেন এই যে আমাদের আউটপুট ইনসার্শন অপারেটর, এবং তারপর হচ্ছে স্ট্রিংটা। বাট এইখানে সি আউটের আগে আরেকটা জিনিস চলে আসছে। ঠিক আছে, এই যে এসটিডি ডাবল কোলন। সো এই জিনিসটাই হচ্ছে আমাদের ডিফাইন করতেছে যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে এনভায়রনমেন্টটা আছে বা স্ট্যান্ডার্ড নেম স্পেসটা আছে সেটাকে ব্যবহার করবে। ঠিক আছে, যার জন্য আমরা যেহেতু এখানে নেম স্পেসটাকে ডিফাইন করি নাই, আমাদের এইখানে ওই নেম স্পেসটাকে আলাদাভাবে উল্লেখ করে দিতে হচ্ছে যেটা কোন নেম স্পেসের আন্ডারে কাজ করবে। ঠিক আছে, সো সিমিলারলি আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমরা জাস্ট হচ্ছে রিটার্ন করে দিলাম রিটার্ন 0, মানে হচ্ছে আমাদের ফাংশন শেষ। রিটার্ন স্টেটমেন্ট যখনই পেয়ে গেলাম তার মানে হচ্ছে ফাংশন এখান থেকে রিটার্ন করে যাবে, তারপরে আর সে কোনো ধরনের এক্সিকিউশনে আসবে না। সো মোটামুটি এটা হচ্ছে আমাদের এখানকার প্রোগ্রামটা। সো এই যে দুইটা লেস দেন অপারেটর, এটাকে আমরা বলি হচ্ছে স্ট্রিম ইনসার্শন অপারেটর। আর রিটার্ন কিওয়ার্ড, সো নরমালি যে কোনো ফাংশন থেকে আমরা যদি রিটার্ন করতে চাই তখনই হচ্ছে আমরা কোনো ভ্যালু যদি রিটার্ন করতে চাই আমাদের একটা রিটার্ন স্টেটমেন্ট লাগে। ঠিক আছে, সো সে যদি কোনো কিছু যদি রিটার্ন না করে সেক্ষেত্রে হচ্ছে আমরা তাকে রিটার্ন 0 করে দিতে হবে। ঠিক আছে, মানে হচ্ছে সে একটা কিছু রিটার্ন করতেছে, এটা আমাদেরকে ইন্ডিকেট করতে হবে যে এখান থেকে কি রিটার্ন করছে। সো এই প্রোগ্রামটা যদি রান করে আমাদের আলটিমেটলি আউটপুটটা আসবে হচ্ছে এরকম, ওয়েলকাম টু সি প্লাস প্লাস, মানে এখানে ডাবল কোটের মধ্যে যে অংশটা আছে। ঠিক আছে, এবং এই স্ল্যাশ এন এটা কি ইন্ডিকেট করে, আমাদের সি এর সিনট্যাক্স, এটাকে আমরা বলি হচ্ছে স্কেপ ক্যারেক্টার, বা হচ্ছে যেটা আসলে কাজ করে হচ্ছে একটা নিউ লাইনের কাজ করে। ওকে, সো এই প্রোগ্রামটার সাপেক্ষেই আরো কিছু ইনফরমেশন, যে স্ট্যান্ডার্ড ইনপুট স্ট্রিম আমরা আগেও দেখে আসছি, এখন যেটা দেখলাম সেটাকে আমরা বলতেছি হচ্ছে স্ট্যান্ডার্ড আউটপুট স্ট্রিম বা স্ট্যান্ডার্ড আউটপুট স্ট্রিম অবজেক্টটা হচ্ছে আমরা এই যে সি আউটটা ব্যবহার করতেছি। ওকে, সো সি আউটটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড আউটপুট স্ট্রিম, আর এসটিডি ডাবল কোলন সি আউট এটা হচ্ছে আমাদের ওই যে আউটপুট স্ট্রিমটার একটা অবজেক্ট আমরা এখানে ডিফাইন করলাম, যেটা দিয়ে হচ্ছে আমরা এই প্রোগ্রামে বিভিন্ন আউটপুট স্ক্রিনের মধ্যে দেখানোর জন্য ব্যবহার করতেছি। আর স্ক্রিনের মধ্যে আউটপুটটা দেখানোর জন্য আমরা যে অপারেটরটা ব্যবহার করতেছি লেস দেন অপারেটর, সো এটাকে বলা হচ্ছে স্ট্রিম ইনসার্শন অপারেটর। ঠিক আছে, সো সে কি কাজ করবে, মানে রাইটের মধ্যে এই অপারেটরটা ডান পাশে যে অংশ যা কিছু আছে সেই অংশটা হচ্ছে সে কি করবে, আমাদের আউটপুট স্ট্রিম যেটা আছে বা স্ক্রিনের মধ্যে ডিসপ্লে করবে। ঠিক আছে, দেন নেম স্পেস যে কথাটা তখন বলতেছিলাম, যে নেম স্পেস আসলে কি ডিফাইন করে, নেম স্পেস ডিফাইন করে যে আমাদের পার্টিকুলার প্রোগ্রামটা, ঠিক আছে, অনেকগুলো এরকম এনভায়রনমেন্ট থাকতে পারে। ঠিক আছে, বা একটা প্রোগ্রামের মধ্যে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট থাকতে পারে, সেই এনভায়রনমেন্টের মধ্যে কোন এনভায়রনমেন্টে সে কাজ করবে, ঠিক আছে, সেটাকে আমরা বলি হচ্ছে তার নেম স্পেস।
আছে, যেমন আমাদের এটা বললাম যে স্ট্যান্ডার্ড ইনপুট লাইব্রেরি সহ স্ট্যান্ডার্ড যে এনভায়রনমেন্টটা, একটা বেসিক প্রোগ্রাম রান করার জন্য যে এনভায়রনমেন্টটা, সেই এনভায়রনমেন্ট হচ্ছে আমরা এখানে লোড করতে চাচ্ছি। সেজন্য হচ্ছে আমরা ইউজিং নেম স্পেস এসটিডি। এসটিডি মিনস স্ট্যান্ডার্ড, ঠিক আছে। সো আমরা স্ট্যান্ডার্ড এনভায়রনমেন্টটা ব্যবহার করতে চাচ্ছি। সো এই জন্য হচ্ছে আমরা নেম স্পেসটা ব্যবহার করতেছি হচ্ছে এসটিডি। সো দুইটা সিনট্যাক্স, একটা হচ্ছে আমরা যদি ইউজিং নেম স্পেস এসটিডি এটা যদি ব্যবহার করি তাহলে হচ্ছে এই এসটিডি ডাবল কোলন এই জিনিসটা লাগবে না। আর যদি এসটিডি ডাবল কোলন এই অংশটা যদি ব্যবহার না করতে চাই তাহলে হচ্ছে আমাদের ইউজিং নেম স্পেস এসটিডি এই কথাটুকু লিখতে হবে, ঠিক আছে। সো দুইটার যে কোনো একটা সিনট্যাক্স আমরা ব্যবহার করতে পারি, কোনো ধরনের কমপ্লিকেশনস ছাড়াই যে কোনোটাই কাজ করবে। শহীদুল ইসলাম কিছু জানতে চাচ্ছি। স্যার এন্ডেল ইউজ করব নাকি স্ল্যাশ এন এটা ইউজ করব? একই কথা প্রযোজ্য, যে কোনোটাই ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এই জন্য আমরা বললাম ওই যে প্রথমে যেটা বলে আসলাম যে সি এর সবকিছুই সি প্লাস প্লাসে ইনহেরিট করে নিয়ে আসা হয়েছে। তার মানে কি সিতে মোটামুটি যা কিছু ব্যবহার করছেন সবই আমরা সি প্লাস প্লাসের মধ্যে ব্যবহার করতে পারবো। তার বাইরে সি প্লাস প্লাসের মধ্যে আরো কিছু এক্সটেনশন অ্যাড করা হয়েছে, ঠিক আছে। এবং এগুলোই হচ্ছে আমরা আস্তে আস্তে এখন কিছু এক্সপ্লোর করতেছি বা আপকামিং ডেজ গুলোতে আরো বেশ কিছু জিনিসপত্র দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা, আরো কোয়েশ্চেন আছে? শহীদুল ইসলাম কি ক্লিয়ার কি বলার চেষ্টা করেছি আমি? জি স্যার। আচ্ছা, শরাফত। স্যার এখানে হেডার ফাইলে যে ডট এইচটা ওটা কি ইউজ করতে হবে? এখানে ইউজ করা লাগবে না, আচ্ছা স্যার। ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, রায়হান। স্যার আমার কোশ্চেন হচ্ছে স্যার এমন কোনো কিছু বা মানে সি প্লাস প্লাস দিয়ে করা যায় না? বুঝি নাই কোয়েশ্চেনটা রায়হান। মানে স্যার কোনো যে কোনো কিছু বানালাম অ্যাপস বা মনে করেন একটা কাজ করলাম যেটা শুধুমাত্র সি দিয়েই করা যায় কিন্তু সি প্লাস প্লাস দিয়ে করা যায় না, এরকম কোনো কাজ আছে? যে কোনো প্রোগ্রাম অ্যাকচুয়ালি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা যাবে, ঠিক আছে। তাহলে স্যার মানে সি প্লাস প্লাসটার আবির্ভূত মানে আবির্ভূত হওয়ার কারণ কি, তাই তো? জি ঠিক আছে, স্যার। এই যে কথাটা মাত্র বলতেছি যে আমরা ফিচার অ্যাড করতেছি, ঠিক আছে। আরো ফিচার অ্যাড করতেছি যাতে ইউজিবিলিটিটা আরো বাড়ানো যায়, ঠিক আছে। সি এর যে প্রোগ্রাম সি প্লাস প্লাসের মধ্যে সেটা আমরা আরো সহজে করে ফেলতে পারবো, ঠিক আছে। কিন্তু সি প্লাস প্লাসের সকল ফাংশনালিটি আমি সি এর মধ্যে পাবো না। কথাটা বুঝতে পারছি কি আমি? সি প্লাস প্লাসের সকল ফাংশনালিটি আমি সি এর মধ্যে পাবো না, বা কোনো একটা ফাংশনালিটি আছে যেটা অনেক কমপ্লেক্স ওয়েতে সিতে আছে, সেটা আমরা আরো অনেক ইজিয়ার ওয়েতে সি প্লাস প্লাসের মধ্যে করতে পারি, ঠিক আছে। যেমন আমি একটা পার্টিকুলার এক্সাম্পলের কথাই বলি। আমরা বললাম কি সি এর সকল কিছুই সি প্লাস প্লাসের মধ্যে ইনহেরিট করে নিয়ে আসা হয়েছে। মানে কি সি এর যা কিছু প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের সাপেক্ষে যত কিছু আছে সকল ধরনের ফিচারই সি প্লাস প্লাসের মধ্যে আছে। আবার সি প্লাস প্লাসের একটা স্পেশাল ফিচার্স হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড সি প্লাস প্লাসের একটা ফিচার্স হচ্ছে ইনহেরিটেন্স, ঠিক আছে। মানে অবজেক্ট ওরিয়েন্টেড একটা বৈশিষ্ট্য। এখন এই অবজেক্ট ওরিয়েন্টেডের একটা যে বৈশিষ্ট্য সেটা যদি আমরা সি এর মধ্যে যদি ইমপ্লিমেন্ট করতে চাই ইমপ্লিমেন্ট করা যাবে, বাট সেটা যে স্ট্রাকচারটা তৈরি করবে বা যে প্রোগ্রামটা তৈরি করবে সেটা একটা হিউজ প্রোগ্রাম হয়ে যাবে। দেখা যাচ্ছে ছোট্ট একটা সি প্লাস প্লাস অবজেক্ট ওরিয়েন্টেড সি প্রোগ্রাম সি দিয়ে যদি তৈরি করতে চাই দেখা যাবে কয়েকশো লাইনের কোড হয়ে গেছে, বা অনেক ক্ষেত্রে সেটা হয়তো আমি ইমপ্লিমেন্ট করতে নাও পারি। এটা হচ্ছে ফিচার অ্যাড করা, ঠিক আছে। যে আমরা মানে আমরা সি প্লাস প্লাস আসার বা অবজেক্ট ওরিয়েন্টেড সি প্লাস প্লাস কেন আসছে সেটার বৈশিষ্ট্যগুলো আমরা গত ক্লাসে আলোচনা করতেছিলাম, যে প্রোগ্রামের মডুলারিটি, ঠিক আছে। প্রোগ্রামটাকে যাতে আমরা আরো ছোট ছোট ভাবে ভাগ করে ফেলতে পারি, এটাকে যেন রিইউজ করতে পারি, একই জিনিসকে যেন বারবার লেখা না লাগে, ঠিক আছে। এই সমস্ত পারপাস হচ্ছে আমরা প্রোগ্রামটাকে ফার্দার এনহান্স করে অন্য একটা ভার্সনে নিয়ে গেলাম, যেটাকে আমরা বলতেছি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, ঠিক আছে। রিয়েল ওয়ার্ল্ড যে সমস্ত জিনিসগুলো আছে, আপনি যেটা বললেন যে অ্যাপস, সো অ্যাপস তো আর সরাসরি সি দিয়ে তৈরি করবো না বা সি প্লাস প্লাস দিয়ে তৈরি করবো না, সেটা আমরা তৈরি করে হচ্ছে অ্যান্ড্রয়েড দিয়ে, তাই না? অ্যান্ড্রয়েড যে সমস্ত ইয়েটা আছে, সো অ্যান্ড্রয়েডও কিন্তু অ্যাকচুয়ালি একদম আন্ডারলাইং হচ্ছে জাভা। জাভা যদি চিন্তা করি জাভাও অবজেক্ট ওরিয়েন্টেডই,
ঠিক আছে, অবজেক্ট ওরিয়েন্টেড সি প্লাস প্লাস এখন আমরা করতেছি, পরবর্তী সেমিস্টারে গিয়ে আমরা পাবো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড 2 যেটা হচ্ছে জাভা। ঠিক আছে, সো এটা অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্ট। তার মানে কি, আমরা এখানে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট দেখতে পাচ্ছি, ওইখানে গিয়ে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট দেখতে পাবো। সো কনসেপ্টের সাপেক্ষে যদি চিন্তা করি দুইটা জিনিস হুবহু সেম। এখানে আমরা যেরকম ভাবে ক্লাস লিখতেছি ওইখানে আমরা ক্লাস লিখবো, এখানে আমরা যেভাবে অবজেক্ট তৈরি করতেছি ওইখানে আমরা অবজেক্ট লিখবো। তাহলে কোশ্চেন আসতে পারে তাহলে আবার আরেকটা কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্যার? ঠিক আছে, সো ওই যে প্রোগ্রামের ইউজিবিলিটি বাড়ানো। যেমন জাভার মধ্যে আমরা সি প্লাস প্লাস এর মধ্যে যে সমস্ত কাজগুলো করতেছি দেখা যাচ্ছে জাভার মধ্যে গিয়ে সেগুলো অনেকগুলি আমাদের ইমপ্লিমেন্ট করা আছে লাইব্রেরির মধ্যে। আমি জাস্ট একটা লাইব্রেরি কল করলাম, সেই কাজটা হয়ে গেল। ঠিক আছে, সো ইউজিবিলিটিটা বাড়াচ্ছি, রিডেবিলিটিটা বাড়াচ্ছি, ঠিক আছে, প্রোগ্রামের মডুলারিটি বাড়াচ্ছি। ঠিক আছে, এটা ফাংশনালিটি আমরা আরো অনেক বেশি ইনক্রিজ করতেছি। এবং একই সাথে সাথে এই যে প্রোগ্রামিং আমি যত ধাপে ধাপে যাচ্ছি, যেমন সি কে আমরা কি বলি, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফান্ডামেন্টালসে পড়ে আসছেন যে সি হচ্ছে একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, তাই না? তার পরবর্তীতে সি প্লাস প্লাস বা অবজেক্ট ওরিয়েন্টেড সি প্লাস প্লাস বা জাভা এগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, যেমন পাইথন এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আবার আমরা যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটার কথা যদি বলি, এটা হচ্ছে একটা মেশিন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সো ধীরে ধীরে আমরা কি করতেছি সব হাই লেভেল ল্যাঙ্গুয়েজে চলে যাচ্ছি, মানে ইউজারকে ফ্লেক্সিবিলিটি দিচ্ছি যাতে করে হচ্ছে সে সহজে হচ্ছে প্রোগ্রামটা লিখতে পারে। বাট এটার ভিতরে আন্ডারলাইং যে সমস্ত কাজগুলো হচ্ছে সবই হচ্ছে দেখা যাচ্ছে এই জাতীয় কোনো একটা টেকনিক্স ব্যবহার করতেছে, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট ব্যবহার করতেছে। ক্লিয়ার কি আমি? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমরা আরো অনেক ইয়ে পাবো যে আমরা কেন সি থেকে ফর এক্সাম্পল সি প্লাস প্লাসে কেন আসছি। ঠিক আছে, পরবর্তীতে আরো অনেক ফিচার দেখে হচ্ছে আমরা তাদের মধ্যে পার্থক্য করে ফেলতে পারবো। বাট যেটা বললাম সি এর মধ্যে যে সমস্ত প্রোগ্রাম আমরা লিখতে পারতাম সি প্লাস প্লাস এর মধ্যে সেই প্রোগ্রামগুলো লিখতে পারবো। সি প্লাস প্লাস এর মধ্যে যে সমস্ত প্রোগ্রামগুলো লিখতেছি সেগুলো আমরা কম বেশি সিতে লিখতে পারবো। আমি আবারও বলতেছি কম বেশি, সবগুলো যে লিখতে পারবো এমন না। ঠিক আছে, বাট সেটা আরো অনেক কমপ্লেক্স হয়ে যাবে যদি সিতে যদি লিখি। সিম্পল প্রোগ্রাম যেটা, যেমন একটু আগে যে হ্যালো ওয়ার্ল্ডের কথা বললাম, সিতে যে কাজ বা যেভাবে লিখি সি প্লাস প্লাস এর মধ্যে সেম ভাবে। ঠিক আছে, সো এটার সাপেক্ষে আসলে হয়তো ওইভাবে পার্থক্যটা বোঝা যাবে না। আচ্ছা, আমরা আর যত আরো অ্যাডভান্সের দিকে যাব তত এগুলোর মধ্যে পার্থক্যটা আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। সো এই স্ট্যান্ডার্ড যে নেম স্পেসটার কথা বলতেছি, সেই স্ট্যান্ডার্ড এই যে যেটা বললাম এসটিডি ডাবল কোলন রিমুভ থ্রু দ্য ইউজ অফ ইউজিং স্টেটমেন্ট, ওই যে ইউজিং নেম স্পেস এসটিডি যে কথাটা বলতেছি, সো এটা ইউজ করলে তখন হচ্ছে আমরা এইটুকুকে রিমুভ করে ফেলতে পারি। সো এই জন্য দুইটা সিনট্যাক্স আমরা পাচ্ছি। সো স্কেপ ক্যারেক্টার আমাদের পরিচিত, বেশ কয়েকটা স্কেপ ক্যারেক্টার আছে। সো সি এর প্রত্যেকটা জিনিসই সি এর মধ্যে অ্যাভেলেবেল /n /t /r /a /কোট, যেটাকে আমরা বলি হচ্ছে ডাবল কোটের জন্য। আচ্ছা, সো সেম পারপাস। সো /n দিয়ে নিউ লাইন, /ট্যাব দিয়ে টি দিয়ে ট্যাব, যেটাকে আমরা বলি হচ্ছে হরিজন্টাল ট্যাব। ঠিক আছে, মানে হচ্ছে প্রায় 6 ক্যারেক্টারের মতো, 5 থেকে 6 ক্যারেক্টার হচ্ছে আমরা যদি স্পেস দিতে চাই তখন হচ্ছে আমরা এই /টিটাকে ব্যবহার করি। /আর কি কাজ করে, এটাকে বলি হচ্ছে ক্যারেজ রিটার্ন। ক্যারেজ রিটার্ন বলতে আসলে কি বোঝায়, আমি এই মুহূর্তে এক্সিকিউশনের পরে প্রোগ্রামে কার্সরটা যেখানে থাকার কথা সো সেইখান থেকে হচ্ছে সেটাকে পরবর্তী লাইনের শুরুতে নিয়ে আসে। ঠিক আছে, নতুন কোনো লাইন অ্যাড করতেছে না সে, শুধুমাত্র কার্সরটাকে পরবর্তী লাইনের শুরুতে নিয়ে আসে, এটাকে আমরা বলি হচ্ছে ক্যারেজ রিটার্ন। আচ্ছা, সো পজিশন দ্য স্ক্রিন কার্সর টু দ্য বিগিনিং অফ দ্য কারেন্ট লাইন, ডু নট অ্যাডভান্স দ্য নেক্সট লাইন। ওকে, দেন /a, এটা হচ্ছে আমরা যদি কোনো অ্যালার্ট দিতে চাই তখন হচ্ছে আমরা এটা ব্যবহার করি। ঠিক আছে, সো এটা সিস্টেমের যে সাউন্ড আছে সেই সিস্টেম সাউন্ডটা ব্যবহার করে অ্যালার্ট দেওয়ার জন্য। আর যেটা হচ্ছে দুইটা ডাবল স্ল্যাশ আমরা ব্যবহার করি। ঠিক আছে, সো যদি আমরা এরকম কোনো স্কেপ ক্যারেক্টার যদি ইউজ করতে চাই, প্রিন্ট যদি করতে চাই তখন হচ্ছে আমরা এই ব্যাকস্ল্যাশটাকে ব্যবহার করি। দেন /কোট, যেটা দিয়ে হচ্ছে আমরা যদি কোটেশন মার্কসটাকে যদি ইউজ করতে চাই বা প্রিন্ট করতে চাই তখন হচ্ছে এই কোডটাকে ব্যবহার করব। ওকে, সো আরেকটা সিম্পল প্রোগ্রাম, তারপরে হচ্ছে আমরা এই প্রোগ্রামগুলো যে প্রোগ্রামগুলো আজকে দেখলাম সেগুলো হচ্ছে আমরা একটু কোডের মধ্যে দেখার চেষ্টা করব। বলা হচ্ছে কি যে আমরা একটা সিম্পল প্রোগ্রাম করতে যাচ্ছি,
অ্যাডিং টু ইন্টিজার। ঠিক আছে, সো এই ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ডিফাইন করার আগে যেটা বলতেছিলাম যে ভ্যারিয়েবল কি, আমি যদি আপনাদের কাছ থেকে যদি জানতে চাই যে ভ্যারিয়েবল কি, কার কি জানা আছে সেটা একটু বলবো। ভ্যারিয়েবল বলতে কি বোঝাই, কেন ভ্যারিয়েবল ব্যবহার করি? কেউ বলতে পারবো? স্যার বাংলায় বলি। হ্যাঁ হ্যাঁ বাংলা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো, বাংলায় বলো, কোনো অসুবিধা নেই। হ্যালো, আর কেউ বলতে পারবে ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল কি সেটা যদি না জানি তাহলে অ্যাকচুয়ালি সামনে প্রসিড করাটা বেশ কষ্টকর হয়ে যাবে। শহীদুল ইসলাম। ভ্যারিয়েবলটা হলো এমন একটা জিনিস যেটার মধ্যে আমরা কোনো নির্দিষ্ট মান রাখতে পারি। প্রোগ্রামের ব্যবহার করার সাথে আমরা ওটার মধ্যে বিভিন্ন ধরনের মান রাখতে পারি। আচ্ছা, যে কোনো ধরনের ভ্যালু বা মান রাখার জন্য হচ্ছে আমরা এই জাতীয় একটা ভ্যারিয়েবল লিখি বা ব্যবহার করি, তাই তো? জি স্যার। খুবই ভালো কথা। সো ভ্যারিয়েবল হচ্ছে যেটা এখানে বলার চেষ্টা করতেছি যে লোকেশন ইন মেমোরি। ঠিক আছে, সো আমার যে মেমোরি আছে, মেমোরি বলতে কোন মেমোরি আসলে? এই যে আমরা যখন প্রোগ্রাম যখন লিখি বা রান করি কোন মেমোরিটাকে আমরা ব্যবহার করি, কেউ বলতে পারবো? মেমোরি বলতে কি বোঝায়? শহীদুল ইসলাম। লাইব্রেরির মধ্যে যে কোডগুলো ঠিক করা আছে মেমোরিটা না স্যার, লাইব্রেরি ফাংশনের মধ্যে। মেমোরি, মেমোরি তো আমরা জানি নাকি? শরাফত। জি স্যার। মেমোরি বলতে কি বোঝায়, বা আমরা প্রোগ্রাম যখন লিখি রান করি কোন মেমোরিটাকে ব্যবহার করি? ক্লিয়ার কনসেপ্ট নাই। আচ্ছা, ক্লিয়ার কনসেপ্ট নাই আমাদের প্রোগ্রামের মধ্যে। রায়হান কিছু বলতে চাচ্ছি। স্যার র্যাম। র্যাম। আচ্ছা, আর কি কোনো মেমোরি আছে? স্যার সিপিইউ তো আছে স্যার। সিপিইউ তো আছে, সিপিইউ কি মেমোরি? স্যার ও প্রসেসিং করে দেয়। মেমোরি, আমি মেমোরি জানতে চেয়েছি। স্যার আরেকটা ভার্চুয়াল মেমোরি আছে। আর একটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি আছে। আচ্ছা আচ্ছা, সো এখন থেকে আমরা মেমোরি যখন বলবো, ওকে, এখন থেকে আমরা মেমোরি শব্দটা যখন ব্যবহার করব তখনই হচ্ছে শুধুমাত্র এবং কেবলমাত্র র্যাম। ঠিক আছে, আমাদের কম্পিউটারের মধ্যে মেমোরি বলতে বোঝায় হচ্ছে র্যামকে। আর বাকি যত ধরনের মেমোরি আমরা জানি বা বুঝি এগুলো হচ্ছে বিভিন্ন পারপাসে ব্যবহার করতেছি, বাট দিস আর নট মেমোরি। যেমন আমরা হার্ড ডিস্ক ব্যবহার করি, তাই না? হার্ড ডিস্ক কি? সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি স্টোরেজ, মেমোরিও বলবো না তাকে, এটাকে আমরা পার্মানেন্টলি স্টোর করি। বাট এই যে মেমোরির কথা যেটা বলতেছি র্যাম, সেখানে কিন্তু আমরা পার্মানেন্টলি কোনো কিছু স্টোর করতে পারি না, তাই না? সো এগুলো সব আপনাদের বেসিক জিনিসপত্র, ডিটেইলে আমি যাচ্ছি না, জাস্ট হচ্ছে একটু কনসেপ্টটাকে ক্লিয়ার করে ফেলার চেষ্টা করতেছি। সো এই যে লোকেশন ইন মেমোরি যখন আমরা বলতেছি, আমরা আসলে র্যামে একটু জায়গা অ্যালোকেট করতেছি। আর আরেকটা কথা কি যেন বলতেছিলাম, ভার্চুয়াল মেমোরি। সো ভার্চুয়াল মেমোরি হচ্ছে আমাদের অনেকেরই র্যাম হচ্ছে অল্প থাকে, ঠিক আছে, যার জন্য হচ্ছে আমরা হার্ড ডিস্কের একটা জায়গাকে হচ্ছে এই ভার্চুয়াল মেমোরি হিসেবে ডিফাইন করতেছি। সো যখনই তাকে ভার্চুয়াল মেমোরি হিসেবে ডিফাইন করতেছি সে র্যামের মতো কাজ করছে। সো দ্যাট মিনস তখনও তাকে আমরা বলবো হচ্ছে র্যাম। ওকে, মানে র্যামের মতো ফাংশনালিটি তার মধ্যে থাকবে। সেখানে আমরা কিছু লিখবো, সেখানে আমরা কাজ করব, আবার যখন কাজ শেষ সেখানকার এই জিনিসপত্রগুলো সব মুছে যাবে। সো এই ভেরিয়েবল হচ্ছে কি লোকেশন ইন মেমোরি হোয়ার ভ্যালু ক্যান বি স্টোর, যেটা একটু আগে শহীদুল বলতেছিল যে আমরা কোনো একটা মান যদি রাখতে চাই, ঠিক আছে, সো সেই মানটা রাখার জন্য হচ্ছে আমরা একটা লোকেশন মেমোরিতে নির্ধারিত করি, এবং এই মেমোরিটাকে কিভাবে ইন্ডিকেট করব বা এটাকে কিভাবে আইডেন্টিফাই করব সেটার জন্য হচ্ছে আমরা একটা আইডেন্টিফায়ার ব্যবহার করি। সেই আইডেন্টিফায়ারটাই হচ্ছে ভ্যারিয়েবল। ঠিক আছে, এবং এই আইডেন্টিফায়ার বিভিন্ন রকমের হতে পারে। ঠিক আছে, যে আমার কি টাইপের ভ্যালু আমি স্টোর করব
সেটার উপর নির্ভর করবে হচ্ছে আমাদের মেমোরিতে সে জায়গাগুলোকে কিভাবে রাখবে বা আইডেন্টিফায়ারটা ডাটা টাইপ কি ধরনের হবে। সো ডাটা টাইপটা যে ধরনের ডিফাইন করব সেই অনুযায়ী হচ্ছে সেই মেমোরিতে ডাটাগুলো আমার স্টোর করবে, বাট ভেরিয়েবলটার নামটা ওই একই রকম হবে। ঠিক আছে, মানে হচ্ছে ইন্টিজার যদি ভেরিয়েবল হয়ে থাকে তাহলে হচ্ছে সে পূর্ণ সংখ্যার মান রাখতে পারবে। ক্যারেক্টার যদি হয়ে থাকে তাহলে হচ্ছে সে সিম্বলিক যে সমস্ত অ্যালফাবেট আছে অ্যালফাবেট গুলোকে সে রাখতে পারবে। যদি ডাবল হয়ে থাকে বা ফ্লোট যদি হয়ে থাকে তাহলে হচ্ছে সে ফ্লোটিং পয়েন্ট বা দশমিক সংখ্যার নাম্বারগুলোকে সে রাখতে পারবে। তো আমরা এখানে কি করতে যাচ্ছি, দুইটা নাম্বারকে যোগ করব। ঠিক আছে, সো দুইটা নাম্বারকে যদি যোগ করতে চাই তার মানে প্রথমে আমাদের কি লাগবে, দুইটা নাম্বারকে আমি যাতে মেমোরিতে যাতে স্টোর করতে পারি সেটার ব্যবস্থা করতে হবে। তার মানে কি আমাকে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সো এই জন্য আমরা ডিক্লেয়ার করলাম দুইটা ভেরিয়েবল, একটা হচ্ছে ইন্টিজার 1 আর একটা হচ্ছে ইন্টিজার 2। সো এই দুইটা ভেরিয়েবলের মধ্যে আমি কি করব, দুইটা ইন্টিজার টাইপের ভ্যালু নেব যাদের হচ্ছে আমি যোগ করব। সো যোগ করলে কি হবে, আমার একটা সাম তৈরি হবে, মানে যোগফল তৈরি হবে। সো যোগফলটাকেও আমার রাখতে হবে। সো দুইটা ইন্টিজার টাইপের ভ্যালু যোগফল অবশ্যই ইন্টিজার হবে, তাই তো? সো এই জন্য হচ্ছে আমি আরো একটা ভেরিয়েবল ডিফাইন করলাম, সেটা হচ্ছে কি সাম, যেটার মধ্যে আমি হচ্ছে মূলত যোগফলটাকে রাখবো। সো এই জন্য আমার এখানে তিনটা ভেরিয়েবল লাগবে ইন্টিজার টাইপের। সো এইগুলোকে আমি কিভাবে লিখতে পারি, সো কমা সেপারেটেড ওয়েতে একই রকম ভাবে ডাটা টাইপ যেহেতু সেম সবগুলোকে কমা সেপারেটেড ওয়েতে আমি লিখতে পারি, অথবা এইভাবে আলাদা আলাদা ভাবেও লিখতে পারি। দুইটা সিনট্যাক্সের যে কোনোটাই হচ্ছে আমরা লিখতে পারি এবং দুইটাই হচ্ছে সিএস সিনট্যাক্স। সো এখানে আলাদাভাবে বলার কোনো কিছু নাই। দেন আমরা এখানে ইনপুট নেব। এতক্ষণ পর্যন্ত যে প্রোগ্রামগুলো দেখে আসছি সবই হচ্ছে আউটপুট দিছে জাস্ট স্ক্রিনের মধ্যে। ঠিক আছে, সো এই প্রথমবার হচ্ছে আমরা এখানে ইনপুট নেব। সো ইনপুট নেওয়ার জন্য আমরা বলছি হচ্ছে সি ইন, এই কিওয়ার্ডটাকে ব্যবহার করব এবং তার জন্য আমাদের লাগবে হচ্ছে স্ট্রিম এক্সট্রাকশন অপারেটর বা স্ট্রিম ইনপুট অপারেটর। ঠিক আছে, সো যে অপারেটরটা হচ্ছে আসলে দুইটা গ্রেটার দেন সিম্বল একসাথে। ওকে, সো দুইটা গ্রেটার দেন সিম্বলকে আমরা বলি হচ্ছে ইনপুট স্ট্রিম অপারেটর। সো এটা ইউজ করা যাবে কিভাবে, এসটিডি ডাবল কোলন সি ইন অথবা জাস্ট সি ইন যদি আমরা নেম স্পেসটা আগে যদি ডিফাইন করে আসি। ওকে, সো এই সি ইন অপারেটরটা কি করে, একটা ইনপুট নেয় এবং ওয়েট করতে থাকে কিসের জন্য, যতক্ষণ না একটা কি প্রেস করা হচ্ছে, এন্টার কি যতক্ষণ না পর্যন্ত প্রেস করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে ওয়েট করতে থাকে। ঠিক আছে, যে আরো হয়তো ইনপুট দেবে, আরো হয়তো ইনপুট দেবে। অবশ্য যখন এন্টার কিটা প্রেস করে তখনই হচ্ছে এই সি ইন অপারেটরটা বুঝতে পারে যে ইনপুট নেওয়া শেষ। ঠিক আছে, তখন সে ওইখানে যে ভ্যালুটা ইনপুট দেওয়া হয়েছে ওই মুহূর্তে টাইপ করা হয়েছে সে ওই পুরো অংশটাকে ধরে নেওয়া হচ্ছে এটা হচ্ছে আমার ইনপুট। ঠিক আছে, এবং সে কি কাজ করে তার পরবর্তীতে স্টোরস দ্য ভ্যালু ইন ভ্যারিয়েবল টু দ্য রাইট অফ দ্য অপারেটর। ঠিক আছে, এই সি ইন এর মধ্যে হচ্ছে আমাদের দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে সি ইন দেন হচ্ছে এই স্ট্রিম এক্সট্রাকশন অপারেটর এবং তার ডান পাশে একটা ভ্যারিয়েবল অবশ্যই থাকতে হবে, যেই ভ্যারিয়েবলটার মধ্যে হচ্ছে আমি যে ইনপুটটা নিলাম, ঠিক আছে, কিবোর্ড দিয়ে সেই ইনপুটটা হচ্ছে সে ওই অপারেটরটার মধ্যে হচ্ছে রেখে দেবে বা স্টোর করবে। ঠিক আছে, এবং যদি কোনো প্রয়োজন হয়, যদি ডাটা টাইপ যদি কনভার্ট করা লাগে সে ওই কাজটাও করবে। সো কনভার্সন এই মুহূর্তে সিম্পল কনসেপ্টের মধ্যে ডিসকাশনে যাচ্ছি না। দেন অ্যাসাইনমেন্ট অপারেটর, সো সিঙ্গেল ইকুয়াল মানে ইকুয়াল টু যে সিম্বলটা এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, যে সিঙ্গেল ইকুয়াল যেটা সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। সো সে কি কাজ করে, অ্যাসাইনস এ ভ্যালু টু এ ভ্যারিয়েবল। ঠিক আছে, এবং এটা হচ্ছে একটা বাইনারি অপারেটর। বাইনারি অপারেটর মানে কি, এটা দুইটা অপারেন্ড আছে। ঠিক আছে, ইকুয়াল টুর ডান পাশে একটা অপারেন্ড, ইকুয়াল টুর বাম পাশে একটা অপারেন্ড। ঠিক আছে, মানে নিচের জিনিসটা খেয়াল করি। সো এটা হচ্ছে একটা অপারেন্ড, এই অংশটা হচ্ছে আরেকটা অপারেন্ড, এই হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটর। সো সে যে কাজটা করে ডান পাশে যে অংশটা আছে
তো ডান পাশের অপারেন্ডের ভ্যালুটা বাম পাশের ভেরিয়েবলটার মধ্যে স্টোর করে বা অ্যাসাইন করে, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। সো এই ভেরিয়েবলের যোগফলের ভ্যালুটা সে সাম ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করবে বা অ্যাসাইন করবে। তো এখন পুরো প্রোগ্রামটাকে একসাথে দেখার চেষ্টা করি আগের মতোই। সো এই অংশ নিয়ে এই মুহূর্তে আর ডিসকাশনে গেলাম না। সো ইনক্লুড আইও স্ট্রিম, আমরা এখানেও নেম স্পেসটাকে ব্যবহার করি নাই। দেন আমি তিনটা ভেরিয়েবলকে ডিফাইন করলাম। তো যেটা বললাম, তিনটা ভেরিয়েবলকে আমি কমা সেপারেটেড ওয়েতে এক লাইনের মধ্যে লিখতে পারতাম। দেন সি ইন, সি আউট আমরা জানি। তো সি আউট দিয়ে আমরা কি করলাম, যে ফার্স্ট এন্টার ফার্স্ট ইন্টিজার। সো এটা আমার কিবোর্ডের মধ্যে দেখাবে যে আমার প্রথম যে নাম্বারটা আছে সেটা দাও। তার পরবর্তীতে হচ্ছে আমার সি ইন, মানে হচ্ছে আমি একটা ইনপুট নেওয়ার চেষ্টা করতেছি। কোথায়, এই যে ডান পাশে যেটা বলছিলাম সি ইন। সো স্টোরস ভ্যালু ইন ভ্যারিয়েবল টু দ্য রাইট অফ দ্য অপারেটর। তো এই অপারেটরের ডান পাশে আমার যেই ভ্যারিয়েবলটা আছে, দ্যাট মিনস ইন্টিজার 1। সো এই ভ্যারিয়েবলটার মধ্যে আমি যেই ইনপুটটা নিলাম, সি ইন যেহেতু আমি ব্যবহার করেছি, তার মানে হচ্ছে কিবোর্ডের মধ্যে আমি একটা ইনপুট দেওয়ার ব্যবস্থা হয়ে গেল, মানে আমি একটা ইনপুট দিতে পারবো। তো যখনই আমি একটা ইনপুট দিলাম, এন্টার কি যখনই প্রেস করলাম, ওই ভ্যালুটা আমার স্টোর হয়ে যাবে কোথায়, ইন্টিজার 1-এ। তারপরে এসে আমি আবার সি আউট করতেছি, যে এন্টার সেকেন্ড ইন্টিজার, মানে কি করতেছি, আমি ইউজারকে প্রম্পট করতেছি যে তুমি সেকেন্ড ইন্টিজার নাম্বারটা ইনপুট দাও। এবং তখন হচ্ছে আমি সি ইন যেহেতু কল করেছি আবার, বা সি ইন ফাংশনটাকে যেহেতু ব্যবহার করেছি, তার মানে হচ্ছে আমি আবারও ইনপুট দেওয়ার জন্য আমার কার্সরটা রেডি হয়ে গেল। আমি যখনই কোনো একটা ভ্যালু দেব, সেই ভ্যালুটা স্টোর হয়ে যাবে হচ্ছে ইন্টিজার 2 এর মধ্যে। সো আমি একটা ইন্টিজার ভ্যালু পেলাম ইন্টিজার 1 এর মধ্যে, আরেকটা ভ্যালু পেলাম ইন্টিজার 2 এর মধ্যে। দেন এসে হচ্ছে আমার সাম যে ফাংশনটা, সরি সাম যে ভ্যারিয়েবলটা, সেটার মধ্যে এই যে ইকুয়াল, দ্যাট মিনস অ্যাসাইন করতেছি কি, ইন্টিজার 1 প্লাস ইন্টিজার 2, দ্যাট মিনস এই দুইটার যোগফলটা, সেটা আমি অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে অ্যাসাইন করতেছি সাম ভ্যারিয়েবলের মধ্যে। দ্যাট মিনস আমার সাম ভ্যারিয়েবলের মধ্যে এখন কি আছে, এই দুইটার যোগফল। এবং সেই জিনিসটাই হচ্ছে আমরা সি আউট মানে প্রিন্ট করার চেষ্টা করতেছি আবার আউটপুট স্ট্রিমের মাধ্যমে। সো সাম ইজ, দ্যাট মিনস এটা হচ্ছে স্ট্রিংটা আর সাম। ওকে, তো সাম ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে হচ্ছে আমরা আউটপুট দিলাম। এন্ড স্ট্যান্ডার্ড ডাবল কোলন ইন্ডেল, দ্যাট মিনস হচ্ছে আমি এই লাইনটাকে শেষ করে দিলাম। ওকে, সো এই ইন্ডেল দিয়ে হচ্ছে আমি নতুন লাইনে চলে গেলাম, এই লাইনটাকে শেষ করে দিলাম, ফাইনালি রিটার্ন 0। সো দ্যাট মিনস আমার প্রোগ্রামটাকে শেষ, আমি হচ্ছে এই মুহূর্তে রিটার্ন করে মেইন ফাংশন থেকে বের হয়ে আসলাম। ওকে, আচ্ছা, দুইজনের কোয়েশ্চেন। সো ফার্স্টে শহীদুল, কি কোয়েশ্চেন? স্যার এখানে বারবার আমরা এসটিডি দিতেছি, এর বাদে প্রথমেই আমরা যদি ওই ইউজিং নেম স্পেস, আমি ওই কথাটা বারবারই বলেছি, দুইটার যে কোনোটাই ব্যবহার করতে পারবো, ঠিক আছে? সো এইখানে জাস্ট হচ্ছে আমাদের বোঝানোর সুবিধার্থে যে আমরা একটু আগে প্রথমে দেখে আসছি ইউজিং নেম স্পেস এসটিডি দিয়ে, আর এখানে হচ্ছে এসটিডি ডাবল কোলন, এটা দিয়ে হচ্ছে আমি দুই একটা এক্সাম্পল এখানে দেখানোর চেষ্টা করতেছি। পরবর্তীতে আমরা আবার নেম স্পেসেই হয়তো ফিরে যাব, বা দুইটাকে একসময় একটাকে ব্যবহার করব, যে দুইটাই আসলে সমানভাবে অ্যাপ্লিকেবল, এটা বোঝানোর জন্য জাস্ট। বুঝতে পেরেছি কি কতটুকু? দুইটাকে সমানভাবে ব্যবহার করা যাবে, এখানে কনফিউশনের কোনো কারণ নাই যে স্যার কেন এখানে বারবার এসটিডি ব্যবহার করতেছে, ইউজিং নেম স্পেস কেন ব্যবহার করতেছে না। আমি একটু পরেই কোডটাকে চেঞ্জ করে দেখাবো যে দুইটাই একই রকম ভাবে কাজ করবে, ঠিক আছে? শরাফত, এই রিলেটেড কোনো কোয়েশ্চেন? স্যার এখানে যে আমরা ইন্টিজার ইন্টিজার 1 ইউজ করছি স্যার, এখানে ইন্টিজার 1 এর মান যদি স্যার অনেক বড় হয়, সেখানে যদি আমাদের লং ইন্টিজার বা লং লং ইন্টিজার টাইপের কিছু ইউজ করতে হয়, সেখানে ইনপুট বা আউটপুটের ক্ষেত্রে স্যার কোনো পার্থক্য হবে না, পার্থক্য হবে না? কোনো পার্থক্য হবে না, ঠিক আছে, আচ্ছা। সেম ভাবে। কিন্তু স্যার সিতে তো আমরা
ফরম্যাট স্পেসিফায়ার একটা জিনিস ছিল, তাই তো? জি স্যার। হ্যাঁ, খুবই ভালো কথা। এই যে এখনই পার্থক্যটা তাহলে পেয়ে গেলাম আমরা, ঠিক আছে? ওইখানে আমরা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হতো, যে এটা কি %d হবে না %f হবে না %lf হবে না %ld হবে না %c হবে, তাই না? জি স্যার। ফরম্যাট স্পেসিফায়ার আমাকে আলাদাভাবে উল্লেখ করে দিতে হতো এটা কোন টাইপের, সেটার উপর নির্ভর করে। আর এইখানে এই যেহেতু কোনো ধরনের ইয়ে লাগবে না, আমি ভেরিয়েবল যেভাবে ডিফাইন করছি জাস্ট ভেরিয়েবলটার নামটা দিয়ে দেব, সে ওই অনুযায়ী আমার ইনপুটটা নিয়ে নেবে, ঠিক আছে? এখানে ফরম্যাট স্পেসিফায়ার টাইপের কোনো জিনিস লাগবে না। এই জন্য বারবার বলতেছি হচ্ছে সিম্পলিফিকেশন, ঠিক আছে? যেমন এইখানে তো আমরা ইন্টিজার 1, ইন্টিজার 2, ইন্টিজার সাম এরকম জিনিসপত্র ব্যবহার করছি, তাই না? আমরা যখন পাইথনে যাব বা অন্য একটা আরো হাই লেভেল প্রোগ্রামিং এ যাব, আমরা দেখবো যে এরকম কোনো কিছু ডিফাইন করতেছি না, জাস্ট একটা ভেরিয়েবল ডিফাইন করছি, যে ভেরিয়েবল যেভাবে ডিফাইন করতে হয়, কোনো ডাটা টাইপ কোনো কিছু নাই, সেটাকে ব্যবহার করা শুরু করে দিয়েছি। সো এটার মধ্যে আমি যদি ক্যারেক্টার টাইপের ভ্যালু যদি রাখি, তাহলে এটা ক্যারেক্টার ভেরিয়েবল হয়ে যাচ্ছে। এটার মধ্যে ইন্টিজার টাইপের ভ্যালু যদি রাখি, তাহলে সেটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল হয়ে গেছে। এটার মধ্যে যদি ফ্লোটিং পয়েন্ট বা দশমিক টাইপের যদি ভ্যালু যদি রাখি, তাহলে সেটা একটা ফ্লোটিং বা ডাবল টাইপের ভেরিয়েবল হয়ে গেছে, ঠিক আছে? সো এরকম আমরা জিনিসপত্রগুলো দেখতে পাবো। যত হাই লেভেলে যাব আমাদের প্রোগ্রামারের সাপেক্ষে তত ফ্লেক্সিবিলিটি চলে আসে। বুঝে গেছে কি কথাটুকু? জি স্যার। ওকে, আমরা এখন তাহলে হচ্ছে একটু এই যে প্রোগ্রামগুলো আজকে বললাম এগুলো একটু দেখি আসলে। সো কোড ব্লকস আশা করি সবাই বাসায় ইনস্টল করে ফেলছে অলরেডি, তাই তো? কোড ব্লকস ইনস্টল করা হয়েছে কি? জি স্যার। ওকে, ভেরি গুড। সো আমি এই শেয়ারিংটা অফ করতেছি। আমার কোড ব্লকস উইন্ডো। ওকে, সো আমার কোড ব্লকস উইন্ডোটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ফাইন। আমি সময়ের সুবিধার জন্য হচ্ছে কোড একটু কপি পেস্ট করব, আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না। আমরা আজকে ফার্স্টে যে প্রোগ্রামটা দেখেছিলাম, কোডটাকে একটু বড় করা লাগবে, তাই তো? দেখা যায়। সো first.cpp দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, জি স্যার। সো এই যে আমি এগুলোকে একটু সরায় ফেলি। সো ফার্স্ট লাইন ইনক্লুড আইওস্ট্রিম। ওকে, আমি হেডার ফাইলটাকে ইনক্লুড করলাম। তারপরে হচ্ছে আমার লাগবে কি? ইউজিং নেম স্পেস এসটিডি। তো প্রথমটা আমরা হচ্ছে নেম স্পেসটাকে ডিফাইন করে দেখতেছি। ওকে, দেন এখানে একটা কমেন্ট আছে। আচ্ছা, নিয়ে আসি এই মুহূর্তে কমেন্টটাকে, দেখি কমেন্টে তো আসলে কোনো কাজ নাই। দেন মেইন ফাংশন। মেইন ফাংশনের মধ্যে একটু খেয়াল করি কি আছে। একটা কমেন্টের লাইন আছে, সিম্পলি একটা আউটপুট স্টেটমেন্ট আছে যে আমরা হ্যালো ওয়ার্ল্ড লাইনটাকে প্রিন্ট করব। ওকে, আর রিটার্ন লাইন, আর কিছু এই মুহূর্তে নাই। সো এই জন্য এটাকে সেভ করে ফেলি। কোড ব্লকস কিভাবে বিল্ড করতে হয়, রান করতে হয়, আমি এটা এখানে দেখানোর কোনো কিছু নাই, সিতে অলরেডি সবাই জানি। সো দুইটা বাটন, আর যেটা বলতেছিলাম যে আজকে এক্সিকিউশন ফ্লো বোঝানোর সময়, এই যে ফার্স্ট বাটনটা হচ্ছে বিল্ড আর পরের বাটনটা হচ্ছে রান, ঠিক আছে? আর এইখানে হচ্ছে বিল্ড এন্ড রান একই সাথে, ঠিক আছে? সো বিল্ড এন্ড রান যদি দেই, তাহলে হচ্ছে সে ফার্স্টে বিল্ড করবে, তারপরে রান করবে। আর এখানে হচ্ছে আমি যদি বিল্ড বাটনে ক্লিক করি, তাহলে বিল্ড করে বসে থাকবে, রান ক্লিক করলে রান করবে। আন্ডারলাইন কনসেপ্টটা সেম। আমরা যে স্টেপস গুলোর কথা বলে আসছি, সেই সবগুলো স্টেপস একে একে পার করে আসে। ওকে, সো আমি বিল্ড করি। সে বিল্ড করলে সে কম্পাইল করে আমার এক্সিকিউটেবল যে ফাইলটা আছে সেটাকে সে রেডি করে। আর যখন হচ্ছে আমি রান করতেছি, তখন হচ্ছে এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটাকে সে রান করলো। সো আমরা সি করে আসছি, অনেক অনেক প্রোগ্রাম পারি, যার জন্য এটা আসলে খুব সিম্পল, এটা দেখাচ্ছি না ওইভাবে।
যেটা দেখানোর বিষয়, আমি এখন নেম স্পেসকে কমেন্ট করে ফেললাম। ওকে, এখন যদি রান করার চেষ্টা করি, এখন আমার কাছে এক গাদা এরর ধরাই দিছে, বাট এসটিডি ডাবল কোলন। ওকে, এই জিনিসটা দিয়ে আমি সেভ করলাম। এখন বিল্ড করি, নো এরর, নো ওয়ার্নিং, রান, সেম প্রোগ্রাম। বোঝা যাচ্ছে কি? হোপফুলি বুঝতে পেরেছি। আরেকটা প্রোগ্রাম দেখার চেষ্টা করি। আমরা সবাই কি সাথে সাথে প্র্যাকটিস করতেছি নাকি? হ্যালো, সবাইকে আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, সো আমি প্রোগ্রামটাকে রিপ্লেস করে ফেলতেছি। সেকেন্ড যে এক্সাম্পলটা ছিল সেটা একটা নাম্বার ইনপুট নেওয়ার জন্য, একই রকম আইওস্ট্রিম ইউজিং নেম স্পেস এসটিডি, বাট এখন হচ্ছে আমি একটা ইনপুট নেব। এই জন্য ফার্স্ট একটা ভেরিয়েবল ডিফাইন করে নিলাম, ইন্টিজার নাম, যেটা হচ্ছে ইন্টিজার টাইপে একটা ভেরিয়েবল ডিফাইন করলাম নাম্বার, দেন সি ইন নাম। সো এই লাইনটুকু কি কাজ করে আমরা বলছিলাম যে আমার স্ক্রিনটা যখনই আসবে সে হচ্ছে একটা নাম্বার ইনপুট নেওয়ার জন্য ওয়েট করতে থাকবে। একটা নাম্বার আমি ইনপুট দেব এবং তারপরে যতক্ষণ না পর্যন্ত এন্টার কিটা প্রেস করব সে ওয়েট করবে। এন্টার কিটা যখনই প্রেস করব সে এই নাম্বারটাকে, মানে যেটা আমি লিখলাম সেটাই নাম ভ্যারিয়েবলটার মধ্যে হচ্ছে স্টোর করে ফেলবে। আর এই লাইনে এসে হচ্ছে আমি সি আউট করতেছি, মানে হচ্ছে প্রিন্ট করার চেষ্টা করতেছি যে নাম্বারটা আমি কত দিলাম সেটা। তাহলে এটা একটু বিল্ড করি। তো এই মুহূর্তে এটা বিল্ড করে ফেললাম, রান করতেছি। সো সে দেখেন কার্সরটা ব্লিঙ্ক করতেছে, মানে কি এখানে যদি আমি দেখি আমার কার্সরটা কি দেখা যাচ্ছে, মানে উইন্ডোটা ব্ল্যাক উইন্ডো দেখা যায় না স্যার। ব্ল্যাক উইন্ডো দেখা যাচ্ছে না। ব্ল্যাক উইন্ডো দেখা না যাওয়ার কারণ হচ্ছে এটা নতুন একটা উইন্ডো ওপেন হয়েছে। সো এই হচ্ছে আমাদের ব্ল্যাক উইন্ডোটা। সো এই যে কার্সরটা ব্লিঙ্ক করতেছে, ঠিক আছে। সো আমরা কি করছিলাম, সি ইন নাম, মানে আমি একটা নাম্বার ইনপুট নেব। ফর এক্সাম্পল আমি লিখলাম 12 এবং কার্সরটা এখনো ব্লিঙ্ক করতেছে, মানে সে এখনো ইনপুটের জন্য ওয়েট করতেছে। আমি জানি যে আমার ইনপুট নেওয়া শেষ, আমি এই জন্য হচ্ছে এখন এন্টার কিটা প্রেস করব। সো আমি একটা এন্টার দিলাম, এখন সে আমাকে দেখাচ্ছে নাম্বার 12, ঠিক আছে। আমি এটা স্টপ করে দিচ্ছি শেয়ারিংটা, আমি আবার আমার কোড ব্লকসে চলে যাই। এই যে আমাকে কি দেখাচ্ছে, সে নাম্বার 12 এই জিনিসটুকু সে দেখাচ্ছিল নাম্বার, আর তার সাথে হচ্ছে ভ্যারিয়েবলটার মধ্যে যে ভ্যালুটা আছে, মানে আমি যে নাম্বারটা ইনপুট দিয়েছিলাম সেই জিনিসটা, ঠিক আছে। সো এই জিনিসটাকে সে একসাথে দেখাচ্ছিল। তার মানে কি আমরা এইখানে এই যে অংশটুকু কোটেশনের মধ্যে যে অংশটুকু দিয়েছি সেই অংশটুকু আমার সরাসরি সে প্রিন্ট করে দিয়েছে, যেহেতু এটা কোটেশনের মধ্যে, মানে হচ্ছে এটাকে আমরা বলতেছি হচ্ছে স্ট্রিং। সো স্ট্রিং সরাসরি হচ্ছে আমার আউটপুট হিসেবে চলে আসবে। আর ভ্যারিয়েবল যেহেতু এটা কিন্তু কোনো কোটেশনের মধ্যে নাই, ঠিক আছে। সো এইটার মধ্যে যদি আমি কোটেশন অ্যাড করে দিই তাহলে কি ঘটবে, কেউ বলতে পারবো? এই যে নাম ভ্যারিয়েবলটার মধ্যে আমি কোটেশন অ্যাড করে দিলাম, এখন এটা সহ প্রিন্ট হয়ে যাবে স্যার তাহলে নাম্বার মানে ওই মানে মানে ভ্যালুটা আসবে না, নাম প্রিন্ট হবে। এক্স্যাক্টলি। তার মানে এটা তখন আর একটা, এটার এখন ভ্যারিয়েবল নেই। যদিও এই নামে একটা ভ্যারিয়েবল আমি লিখছিলাম, এই অংশটা এখন আর ভ্যারিয়েবল নাই, এটা এখন একটা স্ট্রিং হয়ে গেছে, যেহেতু কোটেশন ইউজ করছে। তার মানে কোটেশনের ভিতরে যে অংশটুকু আছে হুবহু সেই অংশটা আমাকে প্রিন্ট করবে। তো আমরা সেই জিনিসটা চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে এটা ভ্যারিয়েবলটার ভ্যালু প্রিন্ট করতেছে করার জন্য। সো তার জন্য হচ্ছে আমরা এখানে উইদাউট কোট ওই ভ্যারিয়েবলটাকে কল করব। ওকে, আর লাস্টে হচ্ছে ইনডেল। সো এইখানেও একই কথা, আমি যদি কোটেশন যদি অ্যাড করি তাহলে কিন্তু আবারও সেই কোটেশন আকারে ইনডেলকে প্রিন্ট করবে। তার মানে কোটেশন যখনই অ্যাড করব তখনই হচ্ছে এই জিনিসটা কি হয়ে যাবে, একটা স্ট্রিং হয়ে যাবে। তার মানে হচ্ছে হুবহু ওই জিনিসটা আমাদের আউটপুটে চলে আসবে, এটার কোনো ধরনের প্রসেসিং হবে না।
প্রসেসিং মানে হচ্ছে এটা যদি কোনো ভ্যারিয়েবল হয়ে থাকে, স্পেশাল যদি কোনো কিওয়ার্ড হয়ে থাকে, সেইভাবে সে কাজ করতে পারবে না, সে তখন স্ট্রিং হয়ে যাবে, সরাসরি আউটপুটে চলে আসবে। ক্লিয়ার? আমার মনে হয় খুব সিম্পল প্রোগ্রাম ছিল। কেউ মনে কোনো কোয়েশ্চেন ছিল? কারো কি কোনো কোয়েশ্চেন আছে এই মুহূর্তে? জি স্যার। আচ্ছা হ্যাঁ বলো, এনামুল হক রাফি বলো। স্যার এখানে তো আমরা ভেরিয়েবলটা ইন্টিজার টাইপ ডিক্লেয়ার করে আসছি, তো এখানে যদি আমি ডাবল কোটেশন ইউজ করি নাম্বারে সেক্ষেত্রে স্যার দুটো কনফ্লিক্ট হয়ে যাবে না? না, ডাবল কোট ব্যবহার যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখাই তাহলে। সো এখন ডাবল কোট ইউজ করলাম, ঠিক আছে। আমি জি স্যার। প্রোগ্রামটাকে বিল্ড করি, আমার আউটপুট উইন্ডোটা ক্লোজ করি। আচ্ছা, সো বিল্ড করি, রান করি। তোমরা উইন্ডোটা দেখতে পাচ্ছ না, আমি এটা স্টপ করি। সো এই যে ফর এক্সাম্পল আমি একটা ভ্যালু ইনপুট নিলাম 12, আগের মতোই। ওকে, এখন ইন্টারেস্টিংলি খেয়াল করো, নাম্বার কোলন নাম্বার 12 যে ইনপুট নিছি সেটা এখানে কোনো রিফ্লেকশন নাই। কি প্রিন্ট হয়েছে? কোটেশনের মধ্যে যে দুইটা অংশ আছে, প্রথমে কোটেশনের মধ্যে ছিল নাম্বার কোলন এই অংশটা, দ্বিতীয় অংশটার মধ্যে আছে হচ্ছে নাম, ঠিক আছে। আমি আউটপুটটা তো আমাদের দেখা হয়ে গেল বা বোঝা হয়ে গেল, আমি এখন এটা স্টপ করে আবার কোড ব্লকসে চলে আসতেছি, কারণ এইখানে হচ্ছে আমাদের কাজটা। এই যে কি প্রিন্ট হয়েছে, এই একটা অংশ প্রিন্ট হয়েছে, এই আরেকটা অংশ প্রিন্ট হয়েছে, এইটার কোনো রিফ্লেকশন নাই, মানে এটার কোনো ধরনের ব্যবহারই হয় নাই। আমি ভ্যালুটা ইনপুট নিছিলাম, নাম্বার ভ্যারিয়েবলটার মধ্যে স্টোরও করছিলাম, কিন্তু এটাকে অ্যাকচুয়ালি ব্যবহার করি নাই। কেন ব্যবহার করি নাই? বলতেই পারি যে স্যার আমি তো এখানে নাম লিখছিলাম। এই নামের সাথে এই নামের একটা বিশাল পার্থক্য। কি পার্থক্য? এইটা হচ্ছে একটা স্ট্রিং, ফিক্সড ভ্যালু, ঠিক আছে, আর এইটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। সো যখন এরকম স্ট্রিংকে আমি ব্যবহার করি, স্ট্রিংকে ব্যবহার করার জন্য হচ্ছে ডাবল কোট। ডাবল কোটের ভিতরে যা কিছু লিখবো সেটাই হচ্ছে আমাদের একটা ফিক্সড ভ্যালু হয়ে যাবে বা স্ট্রিং হয়ে যাবে, এবং সেটা আউটপুটের মধ্যে হুবহু চলে আসবে, কোটের মধ্যে যা আছে এমন এখানে যেরকম আসতেছিল হুবহু চলে আসবে, এটা কোনো ধরনের প্রসেসিং হবে না, ঠিক আছে। কিন্তু আমরা জানি আমাদের এখানে নাম ছিল অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল। সো ভ্যারিয়েবল যদি আমি যদি বুঝাতে চাই, সেটা অবশ্যই আমার উইদাউট কোট আসবে। আমি কি বুঝাতে পেরেছি কতটুকু? জি স্যার। সো আরেকটা এক্সাম্পল এখন দেখি, লাস্ট যে এক্সাম্পলটা ছিল যেটা দিয়ে আমরা ক্লাস মোটামুটি শেষ করে দেব। দুইটা নাম্বারকে, আচ্ছা এসটিডি দিয়ে যেই লাইনটা, আচ্ছা এটা দরকার নাই, আমরা সরাসরি লাস্ট যে প্রোগ্রামটা দেখিয়েছি এটাতে চলে যাই। আমি এটাই কপি করে নিয়ে আসতেছি, এটার মধ্যে একটু প্রসেসিং করা লাগবে। সো এগুলা ফেলে দিলাম, সরি। আমি জাস্ট হচ্ছে এখানে আমাদের সময়টাকে বাঁচানোর জন্য হচ্ছে কোডটাকে কপি পেস্ট করেছি। সো বাসায় যেন এই কাজটা যেন না করি, ঠিক আছে। কারণ হচ্ছে তাহলে কিন্তু প্রোগ্রাম আর শেখা হবে না। কথা বুঝতে পেরেছি আমি? বাসার মধ্যে অবশ্যই প্রোগ্রামটাকে লাইন বাই লাইন লিখে, যে কোডটা আছে লেকচারের মধ্যে ওইটাই হুবহু লাইন বাই লাইন দেখে দেখে লিখবো, কিন্তু কপি করব না। ওকে, তাহলে হচ্ছে প্রত্যেকটা লাইনের মধ্যে কি হচ্ছে সেই জিনিসটা অ্যাটলিস্ট বোঝা যাবে। সো এখানে 0 এরর 0 ওয়ার্নিং,
আমি এখন প্রোগ্রামটাকে রান করার চেষ্টা করতেছি। আচ্ছা, আরেকবার একটু দেখি এখানে কি আছে। সো আইওস্ট্রিম, এখানে আমরা নেম স্পেস ব্যবহার করি নাই, যার জন্য এসটিডি ডাবল কোলন, সকল জায়গায় এসটিডি ডাবল কোলন, যেখানেই সি ইন সি আউট ব্যবহার করেছি, অন্য জায়গায় কিন্তু না আবার। ঠিক আছে, যেখানেই সি ইন সি আউট ব্যবহার করেছি সেখানেই হচ্ছে এসটিডি ডাবল কোলন ব্যবহার করেছি। সো এখানে আমি তিনটা ভেরিয়েবল ডিফাইন করছি, ইন্টিজার 1, ইন্টিজার 2, সাম। দেন সি আউট, তার মানে কি, আমি একটা স্টেটমেন্ট বা একটা লাইন প্রিন্ট করতে চাচ্ছি, সেটা কি, এন্টার ফার্স্ট ইন্টিজার। ওকে, তারপরে সি ইন, তার মানে আমি ইনপুট নিচ্ছি, সেটা কোথায় যাবে, ইন্টিজার 1 এর মধ্যে। দেন আমি আবার প্রিন্ট করতেছি এন্টার সেকেন্ড ইন্টিজার, তার মানে আমি দ্বিতীয় নাম্বারটাকে ইনপুট নেওয়ার চেষ্টা করতেছি, এবং সেটা আমি আবার সি ইন করতেছি, মানে আমি ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করার চেষ্টা করতেছি ইনপুট নিয়ে, সেটা স্টোর হবে কোথায়, ইন্টিজার 2 তে। তারপরে ফাইনালি হচ্ছে আমি কি করতেছি, ইন্টিজার 1 প্লাস ইন্টিজার 2 এরকম একটা যোগের কাজ করতেছি, যোগ করে সেই ভ্যালুটা অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে অ্যাসাইন করতেছি সাম ভ্যারিয়েবলের মধ্যে, যে আমাদের থার্ড যে ভ্যারিয়েবলটা আছে তার মধ্যে। তো তার মানে হচ্ছে আমাদের সাম ভ্যারিয়েবলের মধ্যে এখন কি চলে আসলো, ইন্টিজার 1 ইন্টিজার 2 এর যোগফলটা। দেন ফাইনালি আমি আবার সি আউট করতেছি, মানে হচ্ছে প্রিন্ট করতেছি কি, সাম ইজ, এরকম একটা স্ট্রিং প্রিন্ট করতেছি প্রথমে, তারপরে সাম ভ্যারিয়েবলটাকে কল করছি। তার মানে হচ্ছে সাম ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে হচ্ছে আমি এখন এই সাম ইজ এটার সাথে পাশাপাশি দেখানোর চেষ্টা করতেছি যে সামের ভ্যালুটা কত। ওকে, সো একটু প্রোগ্রামটাকে এখন রান করি। ফার্স্টে বিল্ড করলাম, দেন রান করলাম। সো আপনাদের এখানে উইন্ডোটাকে আবার শেয়ার করি, দেখা যাচ্ছে এখন। সো দেখেন এন্টার ফার্স্ট ইন্টিজার। ওকে, তার মানে এই যে কার্সরটা ব্লিঙ্ক করতেছে, মানে আমার কাছ থেকে সে একটা ইনপুট আশা করতেছে। আমি একটা নাম্বার ইনপুট দিলাম 25, এবং কার্সরটা এখনো এখানে লাফাচ্ছে। আমরা জানি সি ইন কতক্ষণ পর্যন্ত এখানে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আমি একটা এন্টার কি প্রেস করতেছি। এন্টার কিটা প্রেস করলাম, সে এখন আমার দ্বিতীয় নাম্বারটি ইনপুট নেওয়ার জন্য আমার কাছে আবার ইনপুট চাচ্ছে। সো আমি নাম্বারটা ইনপুট দিলাম ফর এক্সাম্পল 50। সো আবার এন্টার কি প্রেস করলাম, এখন আমাকে দেখেন দেখাচ্ছে সাম ইজ, এটা একটা অংশ ছিল, আর এই যে যোগফলটা 50 আর 25 এর যোগফল 75, এই জিনিসটা সে আমাকে দেখাচ্ছে। ওকে, সো আমরা এটা ক্লোজ করে দেই, আমরা আবার প্রোগ্রামটাকে একটু এক্সপ্লোর করি, আরো কিছু জিনিস একটু ক্লিয়ার করার চেষ্টা করি। সো এই যে স্ট্যান্ডার্ড সি আউট, এই জিনিসটা দিয়ে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড যে নেম স্পেস সেটাকে বোঝানোর চেষ্টা করতেছি। এই যে লেস দেন অপারেটর, এটাকে আমরা বলি হচ্ছে স্ট্রিম আউটপুট অপারেটর। ঠিক আছে, আউটপুট স্ট্রিম অপারেটর, যেটা হচ্ছে আমরা আউটপুট প্রিন্ট করার জন্য ব্যবহার করি। সো কোটেশনের ভিতরে যা কিছু লিখবো সবকিছু হচ্ছে স্ট্রিং আকারে প্রিন্ট হয়ে যাবে। সিমিলারলি সি ইন হচ্ছে আমাদের ইনপুট স্ট্রিম ফাংশন, আর এই গ্রেটার দেন অপারেটর, দুইটা গ্রেটার দেন সিম্বল একসাথে, এটাকে আমরা বলি হচ্ছে ইনপুট স্ট্রিম অপারেটর। এটা দিয়ে হচ্ছে আমরা ইনপুট নেওয়ার জন্য আমাদের যে স্ট্যান্ডার্ড বা স্ক্রিন আছে, স্ক্রিনটাকে তৈরি করি, যে এখানে আমার এখন একটা ইনপুট আসবে, এবং তার ডান পাশে থাকে হচ্ছে একটা ভ্যারিয়েবল। তার মানে সি ইন এর ডান পাশে অবশ্যই একটা ভ্যারিয়েবল থাকতে হবে, যে ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে আমি সি ইন দিয়ে আমি যে বলতেছি একটা ইনপুট নেব, সেই ইনপুটটা যেন একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করা যায়, এই জন্য সি ইন এর যে ইনপুট স্ট্রিম অপারেটর আছে তার ডান পাশে অবশ্যই একটা ভ্যারিয়েবল থাকতে হবে। ঠিক সিমিলার ব্যাপারটা হচ্ছে এইখানে, আর এইখানে হচ্ছে আমাদের কি হচ্ছে, একটা এক্সপ্রেশন ইভালুয়েট হচ্ছে, এখানে আমি ব্যবহার করতেছি বাইনারি অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটরটা। অ্যাসাইনমেন্ট অপারেটরে কি কাজ করে, ডান পাশে যা কিছু আছে, মানে ডান পাশে যেই ভ্যালু আছে সেটা হচ্ছে বাম পাশে অ্যাসাইন করে। বাম পাশে কিসে, সরি